আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমরা একটু খালি ওয়েট করি, আর কয়েকজন জয়েন করে যাক, তারপর শুরু করছি। 2 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, এবার শুরু করা যাক। আমাদের লাস্ট যে ক্লাস হয়েছিল সেখানে ইন্ডিয়ান ফিলোসফি থেকে আমরা বুদ্ধিজম পড়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। বেশ। তো একই সমসাময়িক আরেকটি দর্শন, জৈন দর্শন। সেটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কারণ প্রতি বছরের কোশ্চেন অ্যানালিসিস করে যেটুকু পাওয়া গেছে, প্রায় প্রত্যেক বছরই বলা যায় যে কোনোবার হয়তো জৈন দর্শন থেকে দিয়েছে, আবার কোনোবার হয়তো বৌদ্ধ দর্শন থেকে দিয়েছে। মানে এটা তোমরা দেখতে পাবে একদম সাল ওয়াইজ। যদি পেপার 2 এই এডুকেশন স্টাডিজ তুমি অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে যে বৌদ্ধ দর্শন জৈন দর্শন দুটোই সোজা কমন জায়গা থেকে কোশ্চেন আসে। আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম কোন কোন জায়গাগুলো থেকে কি কি ধরনের কোশ্চেন করা হয়। এগুলো সম্পর্কে বলতে গেলে অনেক বলার আছে, এত ডিটেলস। যারা দর্শনের ছাত্র, ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, তারা এত গভীরে গিয়ে পড়লে তাদের দরকার। আমরা শিক্ষা বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে এডুকেশন এর প্রয়োজনে আমাদের যতটুকু দর্শন দরকার ততটুকু আমরা পড়বো। সেই জন্য হয়তো কখনো কখনো মনে হলো যে কোনো একটা জায়গায় একটু আমরা সংক্ষেপে বলে গেলাম, পুরোটা আরো বললে হয়তো ভালো হতো, কিন্তু এতটা সময় নেই। তার কারণ একটা বিস্তৃত সিলেবাস, তোমরা জানো এখান থেকে একটা দুটো কোশ্চেন আসবে, জৈনিজম থেকে একটা, বুদ্ধিজম থেকে একটা। ফলে একটা কোশ্চেনের জন্য আমাদের যতটুকু বেসিক জানতে হবে ততটুকু জানবো। পরবর্তীতে যখন কারোর ভালোবাসা তৈরি হবে, বিষয়টার প্রতি আগ্রহ তৈরি হবে, তখন সেটাকে আরো পড়, এবং তখন কি বইপত্র পড়বে সেগুলো সম্পর্কে যোগাযোগ করবে, বা জানতে চাইলে নিশ্চয়ই সেগুলো বলে দেওয়া হবে। তো বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এই দুটো আমাদের সবার জন্য উপযুক্ত। সবাই এই দুটো পড়লে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এবং আমার মনে হয় যে ভারতীয় হিসেবে আমাদের একটু এই দর্শনগুলো যেহেতু পপুলার, এগুলো আমাদের সম্পর্কে একটু প্রাথমিক জ্ঞান থাকা দরকার। স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্র এগুলো পড়ানো হয়। বা যে কোনো চাকরি ইন্টারভিউতেও তোমরা এগুলো পড়াতে পারো, যদি কারোর দর্শন নিয়ে আগ্রহ থাকে। বারবার আমি একটা কথা বলি, তো আমাদের যে লাস্ট এসএসসির ইন্টারভিউ হলো, সিএসসিও নোটিফিকেশন দিয়েছে, তোমরা দেখেছো। আহ, একটা ট্রেন্ড দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের ডেমো তৈরি করে সাইকোলজির ইউনিট থেকে, এবং 100 জন স্টুডেন্টের মধ্যে 60 65 70 জন
তারা এই সাইকোলজির উপর ডেমো তৈরি করে, এই ফিলোসফি, সোশিওলজি, টেকনোলজি এগুলো ইগনোর করে। ফলে যারা ইন্টারভিউ নেন একদম তাদের কথায়, আমাদের অভিজিৎ স্যার এসেছিলেন, তিনি বলছিলেন যে একটা সময় পর আমাদের বোরিং লাগে, একটা সময় পর আর নতুনত্ব খুঁজে পাওয়া যায় না। সেই কারণে যখন এই দর্শন চর্চা হচ্ছে, যারা শিক্ষা দর্শনের একদম আদি স্টুডেন্ট বা যারা এখন পড়ছো এমএড করে, প্রত্যেকের জন্যই বলবো, যদি তোমাদের দর্শনের প্রতি ভালোবাসা থাকে, দর্শন চর্চা, দর্শন চিন্তা করতে ভালো লাগে, আমার মনে হয় যে নিজের একটা স্পেশালাইজেশন তৈরি করা দরকার। যে কোনো চাকরির পরীক্ষা, ইন্টারভিউ, ডেমোটা তুমি যদি এই ফিলোসফি থেকে দিতে পারো, আমার মনে হয় অনেক ইজি হবে, এবং যারা সেখানে থাকেন তারা খুব খুশিও হন। এটা আমার বলার। আচ্ছা, আর সবাই তোমরা জানো যে আমাদের ডব্লিউবি সেটের রেজাল্ট আউট হয়েছে, এবং প্রতিবারের মতো এবারেও আমাদের শিক্ষাদীপের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে বাংলা এবং এডুকেশনের। আমার একটু ব্যস্ততার কারণে সবার পোস্টার তৈরি করা হয়নি, মানে বাংলারই হয়েছে, এডুকেশনের এখন হাত দেওয়া হয়নি। তো এখনো পর্যন্ত 4-5 জন জানিয়েছে, আরো কয়েকজন জানায়নি, আমরা জেনেছি তারা পাশ করেছে। তো সব মিলিয়ে 7-8 জন মতো পাশ করেছে। তাদের মধ্যে আজকে আমরা 2-3 জন পেয়েছি, তাদের কাছ থেকে একটু অভিজ্ঞতা আমরা শুনবো। তার কারণ যারা আজকে তোমাদের সামনে নিজেদের সাফল্যের কথা বলবে বা নিজেদের লক্ষ্য পূরণের কথা বলবে, তারাও কিন্তু একটা সময় একেবারে নবাগত স্টুডেন্ট হিসেবেই এখানে জয়েন করেছিল, পড়েছে। প্রথম 6 মাস হয়নি, তারপরে 6 মাসে হয়েছে, ফাইনালি আজকে তারা পাস করেছে। তো এটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে অনেক পুরনো স্টুডেন্ট, হয়তো ধরো 6 মাস 1 বছর পরে আর পড়েনি, কিন্তু কম বেশি যোগাযোগ রেখেছিল, মক টেস্ট দেওয়া বা কখনো কোনো সমস্যা হলে, প্রবলেম হলে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া, সেগুলো করেছে। সেই সমস্ত স্টুডেন্ট পাস করেছে, মানে এমনটা নয় যে হয়নি বলে তারা ছেড়ে দিয়েছে। তো সেই রকম অনেকের কথাই তোমরা জানতে পারবে, এবং যারা আজকে পাশ করে তাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে যেমন দুবারেও পাশ করেছে, একবার পড়ে পাশ করেছে, কিন্তু আবার এমনও আছে যে প্রায় 4 বছর ধরে আমি দেখছি, তাদের 5 বছর ধরে দেখছি যে তারা লাগাতার এই কোর্সটার মধ্যে রয়েছে বা পড়াশোনাটার মধ্যে রয়েছে, হয়তো পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, নানা অসুবিধে থাকার জন্য তারা কি বলবো, যত তাড়াতাড়ি সফল হওয়ার কথা ছিল হয়নি, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। এটাই হচ্ছে বড় কথা, যে শেষ মানে দেরিতে হলেও সাফল্য এসেছে। এই জন্য যারা এখনো অনেকেই অনেকদিন ধরে পড়ছো, তাদেরকে আমি এটাই বলতে চাই যে দেখো, এরা যদি দীর্ঘদিন নিজেদের মধ্যে পেশেন্সটা রেখে পাশ করতে পারে, আমার বিশ্বাস তোমরাও পারবে। এবং এদেরকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, এরাও একটা সময় ডিপ্রেসড হয়েছিল, ভাবতো স্যার হবে না, কিন্তু তাদের হয়েছে, এটুকুই বলার। আর সেট হয়েছে, এটা প্রাথমিক একটা, স্টেট লেভেলে তোমার যা কিছু রিক্রুটমেন্ট বলো, অ্যাপ্লাই করা বলো, করতে পারো, কিন্তু আমাদের লক্ষ্য জিআরএফ পাওয়া, অন্তত নেট পাওয়া। সেই জন্য সেট দিয়ে শুরু হলেও নেট, জিআরএফ এখনো কিন্তু তিনটে, আরো দুটো ধাপ রয়েছে। তো আমাদের এবারের স্টুডেন্ট, মানে আমাদের স্টুডেন্ট কি বলবো, বৈশাখী দিই বলি, তিনিও একটি কৃষ্ণনগর নদীয়ার একটি কলেজে, বিএড কলেজে রয়েছেন, শিক্ষকতা করেছেন, এবং আমাদের আগের পাশ করে যাওয়া স্বস্তিকা কলিগ, স্বস্তিকায় যোগাযোগ করে, এবং স্বস্তিকা রেফারেন্সেই বৈশাখীদি ভর্তি হন। ভর্তি হওয়ার পরে আমার মনে হয় যে ছাড়েননি, মানে যবে থেকে ভর্তি হয়েছেন প্রায় 1 বছরেরও বেশি সময় পড়েছেন, এবং আজকে বিকেলবেলা রেজাল্ট দেখার সময় ফোন করলেন যে আমার হয়ে গেছে। মানে সেই যে মুহূর্তটা যখন দেখা যাচ্ছে যে হয়ে, এবং যারা আমরা টিচার্স ট্রেনিং কলেজে রয়েছি প্রত্যেকেই জানি যে যে আইটিপি প্রোগ্রাম চালু হতে চলেছে, বা যাদের 8 বছর 10 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের জন্য নেট সেটের যে কোনো একটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে প্রথমেই আমি বৈশাখী দিকে বলবো যে একটু ভিডিওটা অন করে আজকের এই ক্লাসের শুরুতে তোমার অনুভূতি, যেদিন একদম প্রথম দিন টাকা পেমেন্ট করে বা কোর্স ফি পেমেন্ট করে ক্লাসে জয়েন করেছিল, আর আজকে আমি বলতে পারি একটা বৃত্ত অন্তত পূর্ণ হলো। তো কেমন লাগছে আর কি মনে হচ্ছে, এবং যাদের এখনো হয়নি তাদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ স্যার, শরীরটা ভালো নেই, খুব জ্বর এসছে। ভিডিওটা অন করছি না, এমনিই বলি স্যার। না না, একটু ভিডিওটা অন করো, আজকে আজকে রেজাল্টের দিন, আজকেও যদি মুখ না দেখাও আর কবে মুখ দেখা হয়? কোনো অসুবিধা, 2-3 মিনিট তো কোন ভিডিও অন করলে কোনো অসুবিধা, সবার সাথে পরিচিত হবে। নাহলে আচ্ছা। আমরা তো এই সোশ্যাল মিডিয়ায় বা আমাদের এই গুগল মিটে, মানে কাকে আমি তো অনেক সময় চিনতেই পারি না রাস্তায়, তারা বলে স্যার আমি ক্লাস করতাম, তখন বুঝতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে বুঝতেই পারছো 50 জন 70 জন ক্লাস করলে আহ এতে সবার ছবিও দেওয়া থাকে না। ফলে ঠিক আছে, আজকে একটু মুখটা দেখাও আর কি, আজকে আনন্দের দিন।
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম পুরো প্রথম থেকে বলো কিভাবে যখন ছেড়ে দিয়েছিলে যে আর কোনদিন নেট সেট হবে না, বা যখন দেখলে স্বস্তিকা পেলো একজন কালিগ এখান থেকে পাশ করলো, তার কাছ থেকে জেনে আবার ভর্তি হলেন যে আমাকেও পারতে হবে। এবং আমি একটা জিনিস দেখেছি, আমি বলবো এটা, যে একজন শিক্ষকের জায়গা থেকে উনি এতদিন শিক্ষকদের শিক্ষক হিসেবে হলেও যতদিন এখানে ছিলেন তার মধ্যে সেই ঔদ্ধত্য বা অহংকার, যে আমি তো সব জানি, আমি তো টিচার এডুকেটার, আমি তো কলেজে পড়াই, আমার আবার কি জানো, পুরো একজন ফ্রেশ ক্যান্ডিডেটের মতো করে বৈশাখী পড়াশোনা করেছেন। তো এটা আমার ক্ষেত্রে, আমার কাছে এটা ভীষণ মানে আরামদায়ক, বা এটা আনন্দের, যে একদম মানে কখনো কোনো ইগো বা কখনো কোনো যে না না এটা এটা বলছে ভুল বলছে এরকম না, যখন যেমন বলা হয়েছে তিনি চেষ্টা করেছেন সেই মতো চলতে, বাকি কথা তিনি বলবেন। হ্যাঁ। হ্যাঁ স্যার, আমার প্রায় 2015 সালে আমি এই চাকরিটায় জয়েন করি। তারপর এই 2025 10 বছর আমি মানে এই সেলফ স্টাডির থেকে একেবারেই ডিট্যাচ ছিলাম। তো তারপরে স্বস্তিকার মুখে শুনে, আর আদিত্যও ছিল, আদিত্যও আমাকে বলেছিল আপনার কথা, শিক্ষাদীপের কথা। তো ওদেরটা শুনেই আমি অ্যাডমিশন নিলাম। আমার মনে পড়ে অ্যাডমিশন নিয়েই আমি আপনাকে ফোন করেছিলাম, স্যার আমাকে সিলেবাসটা দেবেন আর আমি যে পেমেন্ট করেছি পে স্লিপটা দেবেন, এই কথা বলেছিলাম আমি আপনাকে একটু। তো তারপর আপনি বলেছিলেন হ্যাঁ ওই স্ক্রিনশটটাই রেখে দাও, আর সিলেবাসটা পাঠিয়েছিলেন। আমি একটু লেট অ্যাডমিশন ছিলাম, আমি ফেব্রুয়ারিতে জয়েন করেছিলাম ক্লাসে। তো তারপর আপনি সমস্ত রেকর্ডিং, সমস্ত মেটেরিয়ালগুলোও প্রোভাইড করেছিলেন। আর সত্যি সত্যি শিক্ষাদীপ ছাড়া স্যার আমি পারতাম না, মানে আমার এই সফলতাটা পূর্ণতা পেয়েছে অবশ্যই শিক্ষাদীপের জন্য। আমার মনে পড়ে মানে রাসমণি ম্যামকে যে আমি কিভাবে মেসেজ করেছি, ম্যাম এই অ্যান্সার কিটা আমার কাছে নেই, আমি লেট অ্যাডমিশন, আপনি আমাকে অ্যান্সার কি দিন। উনিও, ওনার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চা সামলেও ওইভাবে আমাকে আলাদা করে পার্সোনালি অ্যান্সার কি দিয়েছেন। আপনার কাছেও অনেকবার চেয়েছি, সুশোভন স্যারের কাছে তো অজস্র প্রশ্ন পাঠাতাম, স্যার এটা পারছি না ওটা পারছি না। তারপর অপূর্ব স্যারেরও মানে কিছু কিছু পড়ার টেকনিক, অপূর্ব স্যার যখন পড়িয়েছেন, এবার তখন একদিন পড়াতে পড়াতে বলছেন সেই পোকাইয়ক পড়াচ্ছেন, বলছে মনে রাখবে পোকার শিং আছে, তার মানে পোকাইয়কের পাইনিয়ার হচ্ছে ওই শিং টাইটেল রয়েছে এরকম একজন ব্যক্তি। তো এইগুলো জাস্ট মাথায় রাখার মতন আর কি, এইগুলো তো ভোলা যায় না ক্লাসের। তো আমার এই কোয়ালিফায়ার পেছনে শিক্ষাদীপ ছাড়া আমি পারতাম না, আমি তো পারিনি, আমি তো প্রথমে পারিনি এখানে অ্যাডমিশন নিয়ে। আর এত প্রেশার স্যার ফার্স্ট প্রথম বছর আপনারা দিয়েছেন। আমি, আমার বাড়িতে একটা বাচ্চা আছে, কলেজ করে এসে এই যে বাচ্চাকে খাইয়ে রাতের সবার খাওয়া দাওয়ার আয়োজন করে আমাকে পড়তে বসতে হয়, মানে ভীষণ ক্রুশিয়াল টাইম এই 2 ঘন্টা আমার জীবনে এখানে দেয়া আর কি। তো বাড়ির লোকের অবশ্যই সহায়তা আছে। তো তারপরেও দেরি করে ক্লাস অ্যাটেন্ড করেছি। রাসমণি ম্যাম বলেছেন বৈশাখী এটা এক্সকিউজ, সময় পাচ্ছ না, এক্সকিউজটা দেবে না, সবার বাড়িতে এই অবস্থাটা আছে কিন্তু, কাজেই এই সমস্যা সবার, এইগুলো ওভারকাম করেই তোমাকে পড়তে হবে, সেলফ নোট প্রিপেয়ার করতে হবে। তো এইভাবেই আপনাদের সাহায্যে নোটস গুলো, আর যেটা বলছিলাম মানে সেই রাতে হয়তো ওই বাচ্চা ঘুম পাড়িয়ে আমি পরীক্ষা মক টেস্ট গুলো দিতে বসতাম বসে, মানে না হলে তো প্রচন্ড বকবেন, সুশোভন স্যারকে একটু ভয়ই পাই সত্যি কথা বলতে। মানে এবার হয়তো বকবেন সবাই পরীক্ষা দিচ্ছ না, সবাই ক্লাসে জয়েন করছো না। বড় হয়েছি তো ওই কথাগুলো খুব প্রেস্টিজে লাগতো স্যার। এবার একদম ছোট হলে না বকা খেলাম, কেঁদে ফেললাম, ঠিক আছে, এগুলো খুব প্রেস্টিজিয়াস ছিল এই কথাগুলো। যাই হোক এই কথাগুলো হয়তো শুনেছি বলেই প্রেশারটা নিয়েছি বা কাজগুলো করতে পেরেছি। আর কি বলবো বলুন, আপনাদের ছাড়া এটা সম্ভব হতো না, এক কথা এটাই হ্যাঁ, বলার। এবার 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 আমি যেটা জানতে চাই, এখন এজ কত, মানে যদিও কাউকে এজ জিজ্ঞেস করা ঠিক নয়, আমি এই কারণে জিজ্ঞেস করছি যে অনেকে আমাকে কোশ্চেন করেন ভর্তি হওয়ার সময়, "স্যার, আমি কি পারবো এই বয়সে?" আমার লাস্ট জানা ছিল 39-এ আমাদের রফিক দা বলে একজন স্যাক টিচার, আরামবাগ কলেজের, আরামবাগে বাড়ি, সে পাশ করেছে। তো আমার তখন মনে হচ্ছে, এবং তারপরে তনুশ্রী দি বলে, তনুশ্রী গাঙ্গুলি একটা স্কুলে শিক্ষকতা করেন, তার প্রায় মনে হয় 45 এরকম হবে হয়তো, তিনি পাস করেছিলেন। তো আহ আপনার বয়সটা কত আমার এখন? আমার স্যার 90-তে ডেট অফ বার্থ, আচ্ছা 90-তে হলে। আচ্ছা, তাও হ্যাঁ, ঠিক আছে, 10-36, হ্যাঁ। অর্থাৎ 36। আমি এই যে 10 বছরের গ্যাপ, এবং আমার হ্যাঁ, মনে হয় এটা সবার পক্ষে সত্য কথা, যে এইটা যদি শুরু করবো ভাবে, আমার মনে হয় সেদিনই মনে হয় এক ধাপ এগিয়ে যাওয়া যায়। শুরু একদম। করাটা আমার মনে হয় ভীষণ দরকার। তো সবাই কিন্তু এটা শুনলে, আমি স্যার বাড়িতে অঙ্ক বাচ্চা, পারতাম না জানেন তো, আমি অঙ্ক আচ্ছা, পারতাম না, আমি অঙ্ক না করেই কিন্তু পরীক্ষা দিয়েছি। আমি বাহ অঙ্কের বাহ, 5টা পুরো মানে পুরো আন্দাজে। আমাকে সুশোভন স্যার বলেছিলেন যে কোনো একটা টিক মানে হয় সবকটা অপশন বি দেবে, সবকটা অপশন সি হ্যাঁ, দেবে। আমি অঙ্ক পারি না স্যার, গোপাল স্যার হাজার একদম। চেষ্টা করেও অঙ্ক স্যার আমার মস্তিষ্কে ঢোকাতে পারেননি। আমি পারতামই না অঙ্ক একদম।
কোনো ক্ষতি নেই, আমাদের অন্যান্য ইউনিট গুলো রয়েছে, একটা ইউনিট না হলে অন্য ইউনিট থেকেও সেটা কভার হয়ে যায়। এটা আপনি বলতেন স্যার। এবং এই গুণটা ভীষণ আমি দেখেছি অনেকবারই, যে কোনো একটা জিনিস পাচ্ছেন না, দরকার, নোট হোক, অ্যান্সার কি হোক, সেগুলো চেয়ে নেওয়া, প্র্যাকটিস করা, এগুলো একটা মানে সিনসিয়ারিটি, আর কিছুই না। প্রত্যেক মানুষের মধ্যে এটা রয়েছে, হয়তো কখনো কখনো একটু চাপা পড়ে যায়, আবার কখনো কখনো থাকে। কিন্তু ওই মানে একটু দেরি হলে, আমি বলছিলাম যে কথাটা, যে আমি দেখতাম কিছু স্টুডেন্ট যারা অ্যাক্টিভ, অন্তত কন্ট্যাক্টে আছে, টাচে আছে, জিজ্ঞেস করছে, ক্লাসে আছে। এবং আমি এটা বলতে চাই, আমার মনে বসে কি তোমার ক্লাস খুব খুব কম কামাই হয়েছে। কারণ হ্যাঁ। অ্যাটেন্ডেন্স শিট দেখলে আমি দেখতে পাই যে ম্যাক্সিমাম মানে 80% অ্যাটেন্ডেন্স, 80% অ্যাবাভ। স্যার মানে আমি লাইভ বাড়িতে পড়ার সময় পেতাম না তো, আমার কাছে এই ক্লাসটাই সব। আমি 2 ঘন্টাই পড়াশোনা করি শুধু ক্লাসে। আমি বাড়িতে পড়ার সময় নেই স্যার আমার। আমার ছোট বাচ্চা আছে, নিজের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, কর্মক্ষেত্র আছে। আমার তাহলে সময় ফেব্রুয়ারি নেই। থেকে ফেব্রুয়ারি মানে 1 ইয়ারে কমপ্লিট হলো তো? হ্যাঁ স্যার, ফেব্রুয়ারি থেকে। একদম 1 বছর। আমি সবাইকে যেটা বলি যে একটা বছরও দরকার নেই, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, চাকরি করছো না, তারা 6 মাস এডুকেশন করলেই হয়ে যাবে। যাদের এত কিছু সামলাতে হয় তাদের জন্য একটা বছর দিনে 2 থেকে 3 ঘন্টা ভালো করে পড়লে অনায়াসে পাশ করেছে। হ্যাঁ, আমাদের সবার পক্ষ থেকে বৈশাখী দিয়ে অনেক অনেক শুভেচ্ছা। এইটুকুই আমাদের হাসি, তোমার হাসিটাই আমাদের সমস্ত ক্লান্তি ধুয়ে দেয়। আর যেহেতু আজকে সেইভাবে আমাদের মানে বলা হয়নি যে আজকে কোনো অ্যারেঞ্জ করা হবে, আমি জাস্ট আজকের এটা আনঅফিসিয়াল ভাবেই যে তোমাদের সেলিব্রেট করা বা আমরা করি, সেটা সব সাবজেক্টের স্টুডেন্টদের নিয়ে আজকে শুধুমাত্র আমাদের যারা এডুকেশনের স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বলা। ইন জেনারেল আমরা একটা অফলাইনেই করব, আমার এবারের ইচ্ছে যে অনলাইন অনেক হলো, অ্যাটলিস্ট যারা পাস করেছে ওদেরকে নিয়ে একটু অফলাইনে একদিন মুখোমুখি কথা বলা। এবং আমাদের তো তুমি জানোই যে শিক্ষাদীপের সম্পর্কটা এমন নয় যে শুধু প্রয়োজনের বা দরকারের। আমি বিশ্বাস করি যে এর পরেও আমাদের সুস্থায়ী সুদীর্ঘ সম্পর্ক হবে, এবং শিক্ষাদীপের সঙ্গে আরো যে অন্যান্য আমাদের কাজকর্ম আছে সেগুলোতেও তোমাকে পাবো। আর বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই যে সফল ছেলেমেয়েরা রয়েছেন, শিক্ষক শিক্ষার্থীরা রয়েছেন, এটাই আমাদের পরিবার, এবং এই পরিবারের সকলে আমরা একসাথে মিলে মিশে থাকবো। এটাই আমার বলার। এবং খুব তাড়াতাড়ি স্বস্তিকাদির সাথেও দেখা হয়নি সামনাসামনি কোনোদিনও, পড়ে পাস করে চলে যায় লোকজনের সঙ্গে, সামনাসামনি আর কথা বলা হয় না। যাবো স্যার, নিশ্চয়ই একটা একদম। অনুষ্ঠানে আমাদের সামনাসামনি বসে গল্প আড্ডা হবে। আর আদিত্যকেও থ্যাংক ইউ জানাবেন আমার পক্ষ থেকে, ও আমাকে ফোন করেছিল, দাদা এরকম আমাদের কলেজ থেকে যাবে না, তুই যে পাঠাচ্ছিস, আমার যদি ফেলিওর হয় কি হবে, তোর তো অপমান হয়ে যাবে। যে না, আমার ভরসা আছে। তো যাই হোক, ভালো লাগছে। এই বয়সেও পড়াশোনা করা কতটা কঠিন, যাদের 35+ হয়ে গেছে তারাই বুঝতে পারে। সংসারের আবর্তে একটা একদম। রেগুলার পড়াশোনা করা এটা সহজ কথা নয়। এবং অন্যান্য যারা রয়েছেন তারা এটা রিলেট করতে পারছেন, এখানে শোভনাদি থেকে শুরু করে 4 জন তাদের আছেন। আমিও অপেক্ষা করে আছি সেই 4 জন বন্ধু যারা একসাথে এসএসসি থেকে আবার নেটের ক্লাসে ভর্তি হয়েছে, একদিন পরের সেট বা নেটে আমরা দেখবো যে এই 4 জনেরই পাশ করে গেছে। তারাও টিচার্স ট্রেনিং কলেজে রয়েছেন, ডিএলএড সেকশনে রয়েছেন। তো আমার এইটুকু আশা রয়েছে যে তারাও পারবেন, যারা ধরে রেখেছে তারাও পারবেন। ফাল্গুনি দিয়ে আছে, ফাল্গুনি দিয়েও পারবে, সবাই পারবে, কোনো অসম্ভবের কিছু নেই। শুধু জাস্ট লক্ষ্যটা স্থির রাখা আর এই ডেলি বেসিসে একটু পড়াশোনা করে গেলেই হবে। থ্যাংক ইউ বৈশাখী দি, এবং সামনাসামনি দেখা হলে তখন আরো কথা হবে। হ্যাঁ স্যার, বেলুড়ে একটু যাওয়ার ইচ্ছেও আছে। একদম একদম একদম, অবশ্যই আসতে হবে। আমরা একটা ডেট করব, তখন একদিনে কষ্ট করে হলেও একটু আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যার কথা বলবো শর্মিলা। শর্মিলার জীবনের যুদ্ধটাও মানে মানে কি বলবো, কতদিনের পরিচিত আমি বলতে পারবো, আমার মনে হয় 5-6 বছরেরও বেশি। এবং যে ভৌগোলিক পরিবেশ থেকে শর্মিলা স্ট্রাগল, এবং বাড়ির যে পরিবেশ, ভৌগোলিক অবস্থান, সব দিক থেকে অনেকদিন পড়াশোনা করার পরে আজকে যখন আমি রেজাল্টটা দেখেছি, সত্যি কথা বলবো যে আমার মনে পড়ছিল সেই পুরোনো সময়ের কথা, যখন সে বারবার বারবার ভাবতো যে আর হবে না স্যার, ছেড়ে দিন স্যার, আমি আর কমপ্লিট করবো না। বা তারপরেও যে না, আমি বলতাম যতটুকু সম্ভব যে দেখুন, মানে কাউকে সান্ত্বনা দেওয়া বা কাউকে উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু যে লড়াইটা লড়ে বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে পড়াশোনাটা করে সেই জানে কতটা কঠিন। তো সেই শর্মিলার কাছ থেকে আজকে তার কেমন মনে হচ্ছে, এবং তার কর্মজগৎ, সে সেখানে একটি কলেজেও যুক্ত, সব মিলিয়ে সব অভিজ্ঞতা তার কাছ থেকে শুনবো। শর্মিলা, ভালো আছো তো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, ভালো আছি, শুনতে পাচ্ছি, ভালো আছি। এসো এসো।
হ্যাঁ স্যার, হ্যাঁ আমি তো ভর্তি হয়েছিলাম আপনার কাছে 21 সালে 21 বললাম, সালে 5-6 বছর সম্ভবত, হয়ে গেল। 20-21 সালে একবার ভিডিওটা লকডাউনের অন পর করতে পর। পারবো শর্মিলা? হ্যাঁ আমি তো হঠাৎ করে জয়েন করেছি, প্রিপেয়ার হই। আচ্ছা আচ্ছা, যদি হয় একবার, হ্যাঁ এই তো সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ তোমাকে আমি সামনাসামনি দেখিও নি, আর দেখলে চিনতেও পারবো না, কারণ কোনোদিনই তোমার ছবি খুব একটা আমি প্রকাশ্যে দেখিনি। হ্যাঁ বলো। আসো প্যান নিয়ে আসো, প্যান। স্যার আমার খুব ভালো লাগছে পাস করে। আমি মানে অনেক বছর ধরে চেষ্টা করছি, করার পর তারপরে পাস করেছি। মানে একটু একটু করে পড়েছি, আর যতবার পরীক্ষা দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে আমার একটা কোশ্চেন, বেশিরভাগ ক্ষেত্রে একটা কোশ্চেন বা একটু নেটে কয়েক মানে পার্সেন্টের জন্য, হয়তো পার্সেন্টেজের জন্য আমার মানে হয়নি। এবারেও তাই, নেটটা তাই হয়েছে। মানে আর ভেবেছি যে আর হবে না, সেটটা যে পাবো আমি ভেবেছি, নেটটা হয়নি মানে নেটটা হয়নি, সেটটাও হবে না। তো দেখলাম যখন কালকে রেজাল্ট দেখলাম যে হয়ে গেছে, তো আপনাকে ওই জন্য ফোন করে জানালাম। আপনার কাছ থেকে অনেক এনকারেজ পেয়েছি, এনকারেজমেন্ট করেছেন যে লেগে পড়ে থাকো, হয়ে যাবে। তো হয়েছে, ভালো লেগেছে আপনার সেই মানে কথাগুলো আমার মানে মনে পড়ে, আমার হাল ছাড়িনি, পড়ে গেছি, লাস্টে আমি পাস করেছি। আপনাদের অবদান অনেকটাই আছে। সেই যে কথা বলা, সেইগুলো আমার মানে মনে থাকে, মানে মনে করে করে সেই পড়া। তোমার একটা অসুস্থতার ব্যাপার ছিল না? হ্যাঁ এখনো আছে। আচ্ছা ভেলোরে চিকিৎসা করেছি আমি, আচ্ছা 1 বছর ধরে চিকিৎসা করেছি। আচ্ছা আচ্ছা, এখন ভালো তো আগের থেকে? হ্যাঁ আগের থেকে ভালো আছি। আমাকে ইনহেলার নিতে হয় প্রতিদিন, 2বার করে 4টে করে পাপ নিতে হয়। আচ্ছা আচ্ছা। আর তোমার বাড়িটা রায়দিঘির দিকে, ঠিক? হ্যাঁ রায়দিঘিতে, আমার কলেজ রায়দিঘি দেখো কলেজ। কিছু ভুলিনি কিন্তু, 21 সাল থেকে 26 সাল পর্যন্ত সাহস করে। আমি একটু হলেও আপনার সঙ্গে যোগাযোগ রেখেছি, একদম জিজ্ঞেস একদম করতাম কি করবো কি একদম। করবো। অনেকে ভাবে জানো যে হয়তো আমার কোর্স শেষ হয়ে গেছে, আমি তো আর পড়ি না, ফলে আর আমাদের যোগাযোগ থাকবে না বা দরকার নেই। কিন্তু তোমরাই হচ্ছে হ্যাঁ প্রমাণ মনে যে রেখেছি মানে কবে এটা দেখেই আপনাকে সঙ্গে তারপরে সঙ্গে ফোন যোগাযোগ। করেছি। একদমই একদমই একদমই। আর কলেজে তো তুমি স্যাক্ট হিসেবে আছো? হ্যাঁ 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 বা চাকরি আমাদের আছে। মিষ্টি খাওয়াতে হবে, বেতন তো বেড়ে যাবে, প্রায় 10-12 হাজার টাকা বেতন বেড়ে স্যার যাবে। আসতে হবে, আমাদের বাড়িতে ঘুরতে আসতে হবে সুন্দরবনে। তখন দেখা হবে, আর তুমি বেলুড়েও আসবে একবার সময় করে, যে কোনো দিন। আমি হ্যাঁ স্যার। বেলুড়েই থাকি। এমন সময় আসবে যাতে একদিন আগে ফোন করবে, স্যার বেলুড়ে যাচ্ছি, দেখা হবে। সপরিবারে আসবে, হ্যাঁ বেলুড় স্যার মঠ যাবো। দেখতে আসবে। হ্যাঁ দক্ষিণেশ্বর যাবো শিগগির, বেলুড়ে ঘুরে আসবো, আপনার সঙ্গে দেখা করে আসবো। একদম ফোন করবে, মানে এসে ফোন করবে না, আগের দিন অন্তত ফোন করবে। হ্যাঁ স্যার, আর আপনি আসবেন আমাদের এই দিকে, মনে আছে 21 সালে যখন তুমি অবশ্যই ক্লাস আসবেন। করতে, নেটওয়ার্কের কত সমস্যা থাকতো বলে তোমার মন খারাপ হয়েছে, স্যার আমি কিছু ক্লাসে শুনতে পাচ্ছি হ্যাঁ না, নেটওয়ার্ক কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ হোক, হ্যাঁ। তো ওই মানে বলছিলাম ভৌগোলিক প্রতিকূলতা, শারীরিক অসুস্থতা, এই সব মিলিয়ে আজকে তোমার রেজাল্টটা দেখে আমার সত্যি মনে হলো যে তোমার সত্যি লড়াই করাটা সার্থক। ভাবা যায় যে 21 সাল থেকে তুমি লেগে হ্যাঁ আছো, এবং ফাইনালি তুমি আজকে তোমার মুখে হাসি, আর তুমি সম্মানের সাথে কাজ করতে পারবে স্যাক টিচার হিসেবে। এই যে নেট সেট না থাকাটা কতটা বিড়ম্বনার, সে জায়গা থেকে এখন হুম। থেকে তুমি মাথা উঁচু করে যে না, আমি অন্যদের থেকেও এলিজিবল, বা আমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই জায়গা থেকে সত্যি খুব খুব আনন্দের। ঠিক আছে, যোগাযোগ রাখবে শর্মিলা, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। স্যার। আর সামনাসামনি দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, হুম। ঠিক আছে। এরপরে আমাদের কাবেরী রয়েছে, কাবেরী মন্ডল। ও আমাদের রাসমণি ম্যামকেই দেখে এসেছিল, বলা ভালো, ভর্তি হয়েছিল ওখানে, ম্যাম তখন পিএইচডি করছিলেন। আর কাজী নজরুল ইউনিভার্সিটিতে পড়ার সময় ও শিক্ষার্থী ভর্তি হয়, এর আগে নেট পাস করে গেছিল, এবারে তার সেটও হয়েছে। এবং এখন কি করছো কাবেরী? আর পুরো জার্নিটা, এই নেট সেটের প্রিপারেশনটা, এবং আজকে তোমার নেট সেট দুটোই কমপ্লিট হয়ে গেছে, তো সেই বিষয়ে একটু তোমার কাছ থেকে শুনতে চাই, একটু খালি ভিডিও অন করে বলবে। এই তো অনেকদিন স্যার পর ভালো দেখা। আছেন? ভালো আছি, তুমি ভালো আছো তো? স্যার ভালো আছি। বাহ, সবার হাসি হাসি মুখ দেখে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ স্যার, আমি তো যখন ইউনিভার্সিটি পড়তাম, আমার তখন 3rd সেম চলে, আর রাসমণি ম্যাডামের সাথে আমার লাইব্রেরিতে দেখা।
দেখি রাসমণি ম্যাডাম ওনার পিএইচডি কাজ করছিলেন, আর আমি তখন লাইব্রেরি গেছিলাম, আমিও পড়াশোনা করার জন্য লাইব্রেরি গেছিলাম। তো ওখানে রাসমণিদির সাথে দেখা, এরপর সেখানে দিদির সাথে আমার গল্প যে এরকম আমার ইচ্ছে আছে নেট সেট পড়ার, কিভাবে শুরু করব। তো দিদি তখন বললো যে বললেন যে আপনাদের কথা বললেন, শিক্ষাদ্বীপের কথা, আপনার কথা বললেন। তা আমি সেখান থেকেই আপনাদের এই শিক্ষাদ্বীপের খোঁজ পেলাম। আর তারপর থেকে আমার সম্ভবত 2024 সাল, আমি মনে হয় জুন মাসের পর অ্যাডমিশন নিয়েছিলাম। তো প্রথম 6 মাসে আমার নেট হয়, 6 মাস পড়ার মধ্যে আমার থার্ড সেমিস্টার চলাকালীন আমি নেট কোয়ালিফাই করি। তারপরও আমি আরো 6 মাস পড়েছিলাম স্যারের কাছে, মানে আমার 1 বছর পড়া শিক্ষা দিতে। তো এরপর আমার সেটও হয় এইবার, নেট সেট দুটোই হয়েছে। এরপর আগের বার সেই বারটা আমার জিআরএফ হয়নি, 4টে প্রশ্নের জন্য আমার জিআরএফ হয়নি। তো জিআরএফ এর জন্য প্রস্তুতি চলছিল, তো যাই হোক কিছু কারণবশত আমার আগের বারে মানে এইবারের যে নেটটা হয়েছে সেই নেটটা আমার দেওয়া হয়নি, মানে আমি আর কি ফর্ম ফিল আপ করিনি, শুধু সেটটা করেছিলাম। সেটটা করার ফলে আমার এইবারে সেটটা আমার কোয়ালিফাই হয়েছে। আর বর্তমানে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে 2025-এ। আর এখন বর্তমানে আমি টেট, আমার WB যে টেট হয়েছিল 2022 সালে, সেটাতে আমি পাস করেছি। আমার তো পশ্চিম বর্ধমান জেলা স্যার, আমার মে মাসে আমার মানে টেটের যে ইন্টারভিউ সেটা ডেট দিয়েছে। আর এভাবেই চলছে। আর চেষ্টা করবো জিআরএফটা পাওয়ার, আর পিএইচডি করার তো খুবই ইচ্ছে আছে। তো এটুকুই। আর মানে এইরকমই ঠিক স্যার, আমি যখন পড়ছিলাম শিক্ষাদ্বীপে, এইভাবে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলেন, যেখানে স্যার এইরকমই যারা পাস করেছিলেন তাদের কথা আমাদেরকে তাদের কথা শোনার সুযোগ আমাদের হয়েছিল। তো সেখানে স্যার এপিজে আব্দুল কালামের, আমি কিছু কথা বলতে চাই স্যারের সম্পর্কে। উনি এপিজে আব্দুল কালামের যেটা কিছু লাইন বলেছিলেন, আমি এখন আমার কাছে নেই, আমি দেওয়ালে এটা চিটিয়ে রেখেছিলাম, মানে আই এম দ্য বেস্ট, গড ইজ অলওয়েজ অলওয়েজ উইথ মি, এরকম ভাবে 4-5টা লাইন স্যার বলেছিলেন। তো যেদিন স্যার বলেছিলেন সেই দিনই আমার মানে মনে মনে মানে আমি কেঁদেছিলাম যে পেতে আমাকে হবে। আর স্যারের কথাগুলো আমার পুরো গায়ে কাটা দিচ্ছিল একদম। আর সেই লেখাটা আমি রেখেছিলাম সামনে, তো রোজ দেখতাম দেখতাম। আর স্যার আরেকটা কথা, স্যারের কথা খুব মনে পড়ে, আমি এটা এটা আমি সবাইকে এখনো বলি। আমি যখন খুব খারাপ লাগে, খুব ডিপ্রেস লাগে নিজেকে, স্যার বলেছিলেন যে দেখবে যখন ভোরবেলা হয়, রাতের মানে ভোরবেলার আগের মুহূর্তটাই কিন্তু রাতের সব থেকে বেশি অন্ধকারটা কিন্তু ভোরের আগের সময়টা হয়, আর তারপরেই কিন্তু ভোরের আলো ফোটে। তো ওই কথাটা আমি এখনো সবাইকে বলি, আর আমি নিজেও মনে করি। আর এগুলো কিন্তু পুরোপুরি মিলে যায় আমার লাইফের সাথে। যেমন যেদিন নেটের রেজাল্ট বেরোলো, সেই দিন সেই আগের মুহূর্তটাও এরকম ছিল, মানে কিরকম একটা লাগছিল, কিন্তু দেখি যে হ্যাঁ সেই মুহূর্তেই নেট হয়ে গেল। আবার এই সেটের আগের মুহূর্তটাও মনে হচ্ছিল যে এবার নেট ফিল আপ করলাম না, কিছু তো হচ্ছে না, জিআরএফ হলো না, এরকম মনে হচ্ছিল সেটটা হয়তো হবে না। দেখি যে হঠাৎ দেখি কালকে সেট হয়ে গেছে। তখন আবার স্যারের কথা মনে পড়লো যে স্যার তো এরকম বলেছিলেন যে যখন দেখবে চারিদিক থেকে একটা চিন্তা, চারিদিক থেকে একটা মানে অন্ধকার তোমাকে ঘিরে রেখেছে, ঠিক সেই রকমই ভালো একটা কিছু খবর আসবে। তো এটা কিন্তু হয়, মানে একদম মিলে যায়। আর রাসমণি ম্যাডাম, পারিজাত স্যার, সুশোভন স্যার, আর যারা ছিলেন স্যাররা খুবই ভালো, খুব কোঅপারেটিভ। রাসমণি দিদিকে তো কিছু বলারই নেই, উনি অনেকবার দিদির সাথে দেখা হয়েছে, ওনার কথা বলা, ওনার পড়ানো, সব সেই শিক্ষা দিতে মানে খুবই ভালো। আর এগুলোই আমাকে মোটিভেট করেছে। আর এই শিক্ষাদ্বীপের জন্যই আমি আজ নেট সেট আমার দুটোই হয়েছে। আমি আশা করব ভবিষ্যতে আরো যে যে পদক্ষেপগুলো আছে আমি শিক্ষাদ্বীপের সাথে থাকতে চাই। আর স্যারের তো কিছুদিন আগে যে সমস্ত স্যার এক্সট্রা যে সোশ্যাল ওয়ার্ক গুলো স্যার করেন, আমি ওখানে যুক্ত থাকি। আমি আমার যথাসাধ্য মতন যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি, এবং ভবিষ্যতে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি তো আমি আরো অনেক মানে সেখানে কিছু কাজ করতে চাই। তো এটুকুই আমার ইচ্ছে। আর এটুকু বলবো যে শিক্ষাদ্বীপ আমার সাথে থাক, আমি শিক্ষাদ্বীপের সাথে আছি সব সময়। আর এভাবেই শিক্ষাদ্বীপের সাথে জুড়ে থাকতে চাই। ধন্যবাদ স্যার। একদমই। কাবেরী সম্পর্কে যে কথাটা আমার বেশিরভাগ মনে হয়, যেহেতু সে এমএ পড়ছিল, আমি যেটা বলি বা আমি ফিল করেছি প্রায় 7-8 বছর নেটের কোচিং দিতে দিতে, যে সবচেয়ে ভালো সময় একদম
পারফেক্ট সময় যদি বলো যে এমএ তে যেদিন তুমি অ্যাডমিশন নিচ্ছ, এমএ তে যেদিন ক্লাস শুরু করছো, সেদিন থেকে তুমি যদি নেট সেটের প্রিপারেশন নাও, যেদিন তোমার এমএ শেষ হবে সেদিন তোমার এমএ শেষ হবে, একই সাথে নেট সেটও তোমার ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। তারপরেও আমরা দেখেছি যে বেশি বয়সে গিয়েও আমাদের এখানকার স্টুডেন্টরা পাস করেছে। আর কাবেরীর এই যে বললো নেট পাস হয়ে গেছে, সেট পাস হয়ে গেছে, প্রাইমারি টেট অপেক্ষা রয়েছে, আমরা এই সবকিছুর জন্য যেটা দেখতে পাই যে একজন শিক্ষার্থী যখন একের পর এক পরীক্ষায় পাস করে যায়, তখন সে যে শিক্ষার্থী হিসেবে কতটা উৎকৃষ্ট মানে, দ্বিতীয়ত তার যে প্রতিদিন যে নিয়ম করা পড়া, রেগুলার যে পড়াশোনার মধ্যে থাকা, পড়াশোনার প্রতি ভালোবাসো, বারবার বলছিল যে আমার পিএইচডি করার খুব ইচ্ছে। এখন সবাই পিএইচডিটাকে ভাবে যে একটা চাকরি পেতে গেলে পিএইচডি দরকার, প্রাইভেট কলেজে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতে গেলে পিএইচডি দরকার, যেন তেন প্রকারের একটা পিএইচডি হাতাতে পারলেই হয়ে গেল। কিন্তু খুব জেনুইন, খুব কম মানুষ আছে যারা সত্যি ভালোবেসে পিএইচডিটা করে। কাবেরী সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, এবং আমরা আমাদের শিক্ষার্থীদের পরিবারের সকলের শুভকামনা যে তোমার ইন্টারভিউ ভালো হোক, তুমি শিক্ষিকা হিসেবে আত্মপ্রকাশ করো, এবং তোমার অবদান শিরোধার্য আমাদের। তুমি ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মেম্বার। মানুষের জন্য কাজ করতে পারলে, মানুষের মুখে হাসি ফোটাতে পারলে, এর চাইতে আর পরম পাওয়া কিছু হয় না। তো এটাই আমার তো একমাত্র মানে ইচ্ছে, আমার খুবই ইচ্ছে আছে, আমি যদি ঈশ্বরের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আমি যদি সত্যি প্রাইমারিটা পাই, তো আমার ফার্স্ট স্যালারি আমি সেখানে কন্ট্রিবিউট করতে চাই। এটা আমার নিজের থেকে স্যার, মানে শুধু কিন্তু আমার ভালো, আমি প্রথমে এটা দ্বন্দ্ব ছিল, কারণ কোনো কোচিং ইনস্টিটিউট এরকম করে না। আমি ভেবেছিলাম এটা করলে হিতে না বিপরীত হয়, লোকে ভর্তি হবে না, ভাববে এখানে ভর্তি হলে আবার এইসব সোশ্যাল ওয়ার্ককে ঢুকিয়ে দেবে। ওই জন্য ঠিক আছে, যারা খুব ঘনিষ্ঠ বা যারা খুব ভরসাযোগ্য, যারা খুব মানে কি বলবো, যাদের একটা পরিচয় পাওয়া যায় যে না সেলফ সেন্ট্রিক নয়, শুধু নিজের 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 নিয়ে ব্যস্ত না, পাঁচজন মানুষের কথা ভাবার সময় তাদের আছে, সেই রকম কিছু গুটিগত ছেলে মেয়েকে পাওয়ার পরে এখন আর চিন্তা হয় না। এখন সত্যি একটা লম্বা লিস্ট দেখতে পাই, বা একটা বেশ 20, 30, 40, 50 জন মতো একটা টিম তৈরি হয়েছে, যারা আমরা যে কোনো বড় কাজে হাত দিতে পারি। হ্যাঁ, যে কারণে আমাদের ওই বারাসা ইয়েতে কি বলে, আমাদের সোনারপুরের কাছে বারুইপুরের যে মেয়েটির জন্য আমরা ইয়ে করলাম, প্রায় 45,000 ফান্ডিং করলাম। তো এরকম আরো আগামী দিনে সত্যি সব মানে ওই বলে না যে বিন্দুতে সিন্ধু, সবাই একটু একটু করে আমরা চেষ্টা করলে আমরা অনেক কিছুই করতে পারি। আর সত্যি আমাদের পক্ষে তো আর 24x7 এই কাজে ব্যস্ত থাকা সম্ভব না। সারা দিনের সারা জীবনের সময় থেকে কিছুটা সময় একটু অন্য মানুষের একটু আত্মনিপীড়িত দুস্থ ছেলে মেয়েদের সঙ্গে রাখার চেষ্টা করলাম। তো এই আমি এটাই বলতে চাই যে যদি কারোর মনে হয় যে না আমি সময় দিতে পারছি না, আমি সেই সময় আমরা দেব। কেউ মানসিক দিক থেকে, বৌদ্ধিক দিক থেকে, শারীরিক দিক, সমস্ত দিক থেকেই সাহায্য করে যায়। সাহায্য যে শুধু ফিনান্সিয়াল হেল্প হয় তা না, আমি মুখেও যদি কাউকে বলতে পারি আমি আপনার সঙ্গে আছি, আপনার দুঃখে আছি। এই যে শর্মিলার কথাগুলো আছে তোমাদের বলছিলাম কেন, কারণ আমি জানি যে সে তখন কি অসুস্থতার মধ্যে ছিল, লকডাউন চলছিল সম্ভবত, তার সেই করোনা পিরিয়ডে তার যে স্ট্রাগল, একদিকে তার শরীর সায় দিচ্ছে না, একদিকে তার কাজের প্রেশার, একদিকে তার এই পড়ার প্রতি আকাঙ্ক্ষা। তো দেখো আজকে সে পাস করেছে। মানে এবারে সত্যিই দেখছি যে এত যারা ধরেছিল বা পড়াশোনার মধ্যে ছিল, আমাদের কাজ কি বলো, এই আমি একটা জিনিস বিশ্বাস করি, আসলে আমরা কিছুই নয়, সবার মধ্যে সলতেটা আছে, আমরা সেই সলতেটাতে একটু আগুন লাগিয়ে দিই, সলতেটাকে উস্কে দিই, প্রদীপটা যাতে নিভে না যায় সেই কাজ করি। তোমরা নিজেরাই সব করো। হ্যাঁ, রাসমণি ম্যাম, পারিজাত স্যার, সুশমন স্যার, আমি, গোপাল স্যার, আমাদের এন্টায়ার টিম, আমরা ওই প্রোটেক্টর হিসেবে আমরা জাস্ট পাশে থাকি। আর এটুকুই বলি যে তুমি পারবে, তোমার মধ্যে পজিটিভিটিটাই গড়ে তোলা। অনেকেই দেখবে পাস করার পরে অনেকের কাছে শুনবে কি আর হবে, নেট পাস হয়েছে, একবার জিজ্ঞেস করবে তো যে নেট না পাস করেই কি হবে, সেট না পাস করেই বা কি হবে, আমি যে মাধ্যমিক পাস করেছিলাম কেন, আজকে তো আমি এমএ পাস করেছি কেন। পড়াশোনাটা শুধু কি অর্থ উপার্জনের জন্য? হ্যাঁ, অর্থ উপার্জনের দরকার, জীবনে প্রতিষ্ঠা দরকার, কিন্তু আমার মনে হয় তার বাইরেও একটা শিক্ষার দাম আছে, শিক্ষার মূল্য আছে। এই যে একটার পর একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করার আনন্দটা, এটা কি মানে কোনো মূল্য নেই? সবটাই শুধু হচ্ছে স্যালারি, আর সবটাই হচ্ছে কত টাকা আমি আর্ন করতে পারছি সেটা দিয়ে? পয়সা তো নানাভাবে মানুষ উপায় করে। যাই হোক, তোমার আর একটি মাত্র স্টেপ, জেআরএফটা হবে এবং পিএইচডি করার যে বাসনা সেটা পূর্ণ হবে, এটা আমি চাই, বলতে চাই। এবং এই এর পরে যে বলবে সেও এই জেআরএফ এর কথাটা বলবে, তার জার্নিটা বলবে আমাদের সৃজনী। সৃজনী ধন্যবাদ স্যার। ভীষণ অ্যাক্টিভ,
আমাদের স্টুডেন্ট, এবং এখান থেকে নেট এবারে সেট পাস করার পরে সে যখন প্রায় আশা ছেড়ে দিয়েছে যে স্যার আর পশ্চিমবঙ্গে কোথাও আমাদের বা আমার সরকারিতে বা ভালো প্রতিষ্ঠানে আর কাজ করার সুযোগ নেই স্যার, আমাকে অন্য কিছু রাস্তা অন্য কিছু ভাবে ভাবতে হবে। ঠিক সেই সময়ে ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান, যেটা তোমরা ইতিহাস নেটের ফার্স্ট পেপারে যেটা হায়ার এডুকেশন ইউনিটে পড়ো, অর্থাৎ আমরা যেখানে এনসিআরটি সম্পর্কে পড়ি, রুষা সম্পর্কে পড়ি, এনসিটি সম্পর্কে পড়ি, সর্বভারতীয় স্তরের যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা পড়ি, সেই রকম প্রতিষ্ঠান আরআই ভুবনেশ্বর যাকে বলে, যেখানে আমার নিজের গাইড, আমি যার কাছে কাজ করছি বা কাজ করা জমা দিয়ে দিয়েছি শেষ প্রায় বলতে পারো, আমি যাকে দেখেছি যে হোয়াট ইজ রিসার্চ, মানে গবেষণা কি, গবেষণার বিষয়টার মধ্যে আনন্দ কোথায়, এবং তোমরা দেখেওছো তাকে, তার কথা শুনেওছো অনলাইন ইয়েতে, আমি নিয়ে আসবো আবার কোনোদিন। তো কতটা পাঞ্চুয়াল এবং কতটা গবেষণার কাজটা আনন্দ সহকারে তিনি করেছেন। ডক্টর সুনন্দিতা ভৌমিক আমার গাইড, ওখান থেকেই তিনি কাজ করেছেন। আমি এটা এটা তাকে দেখে বুঝতে পারি যে একটা প্রতিষ্ঠান কোন লেভেলের হলে সেখানকার প্রোডাক্টটা কেমন হয়। যেমন বলে না, রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা অন্যদের থেকে একটু আলাদা, পড়াশোনায় তো ভালো, অন্যান্য আরো অনেক বিষয়ে ভালো, কেন না সেভাবে তাদের সেখানে তৈরি, সেই এনভায়রনমেন্টটা দেওয়া। আমি আজকে এটা ব্যক্তিগতভাবে প্রশংসা করলেও আমি এটা ব্যক্তিগতভাবে নিই না। আমার মনে হয় যে আমার যে জায়গায় স্কুলিংটা হয়েছে, আমি যে জায়গায় পড়াশোনাটা করেছি, আমি সেখানে সমস্ত সময় মহারাজদের পজিটিভিটিটাই দেখেছি। তারা সময় এনকারেজ করতেন। তাদের কাছ থেকে আমরা সবসময় শিখেছি যে হতাশ না হয়ে তোমাকে লড়াই করতে হবে। আমি খুব মানে কি বলবো, একটা মিডিওকার লেভেলের স্টুডেন্ট ছিলাম যখন আমি বিদ্যা মন্দিরে পড়তে আসি, পরবর্তীতে শিক্ষণ মন্দিরে পড়তে আসি। 7 বছর রামকৃষ্ণ মিশনে পড়ে দেখেছি যে মেধা শেষ কথা বলে না, পরিশ্রম শেষ কথা বলে, চেষ্টা সব শেষ কথা বলে। আমি অনেক মেধাবী স্টুডেন্টকে নেট পেতে দেখিনি, কারণ তাদের বিশ্বাস ছিল যে তারা বসলেই পাবে, তারা পায়। আবার যাদেরকে আমরা হীন করতাম, যাদেরকে ভাবতাম ডিস্টেন্স থেকে পড়েছে, সাবজেক্টটা কি জানি, তারা কিন্তু পাশ করে গেছে। ফলে আমার সেই বিশ্বাস ছিল, আছে, এবং সেটাকেই আমি আমার সামনে যারা থাকে, স্টুডেন্ট বলবো না, সহযাত্রী বলতে বেশি ভালো লাগে। আমরা সবাই সহযাত্রী। তাহলে আমার এটাই মনে হয় যে সবার মধ্যে ওই পজিটিভিটিটুকু ছড়িয়ে দেওয়া, সবাইকে এটা বলা যে মানে হবে হবে হবে, আছে আছে আছে। তো সেই জায়গা থেকে আজকে দেখো এত এত ছেলে মেয়ে যারা প্রায় একটা মানে সময় যখন অন্ধকারে বা সময় যখন ভেবেছিল যে হচ্ছে না, সেই জায়গা থেকে আজকে তাদের মুখে হাসি। যতজন দেখলে ভিডিও অন করতে, এই কারণেই বললাম যে অডিওতে তো হাসি মুখটা দেখা যায় না, ভিডিওটা এই কারণে, ছবিটা যতই অস্পষ্ট হোক না কেন, এই হাসি মুখটা দেখতে ভালো লাগে। এটাই আমাদের বলতে পারো সৃজনী আহ তার অভিজ্ঞতার কথা আজকে আমাদের সামনে তুলে ধরবে, বলবে। আহ কি হলো, সৃজনী আছো? আচ্ছা, লেফট করে গেছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম, আবার জয়েন করে যাবে। হ্যাঁ সৃজনী, তুমি তোমার অভিজ্ঞতার কথা বলো। তোমার বহির্বঙ্গ থেকে বঙ্গে, বঙ্গে থেকে আবার বহির্বঙ্গে, মানে তুমি ভারত ভ্রমণে বেরিয়েছো। তো সেই উত্তরপ্রদেশ থেকে শুরু করে এখন তুমি কলিঙ্গতে গেছো। তো পুরো জার্নিটা বলো, যে পড়ার আনন্দ, শেখার আনন্দ, কাজ করার আনন্দ, সব মিলিয়ে তোমার কাছ থেকে আমরা শুনবো। প্রথমে সবাইকে নমস্কার। আহ আহ, মানে আমি যখন শিক্ষাদ্বীপে যাই, মানে আমি স্যারের একটা পোস্ট দেখেছিলাম, আমি স্যারকে চিনতাম না। আমি আমি যেখানে এমএড করতাম ওখানে একজন এখানে পড়তো, তো সে নেট কোয়ালিফাই করেছিল। তো আমি পোস্টটা দেখে আমি প্রথম মনে হয় যে, মানে তখন আমি সত্যি বলতে আমার ছোট বাচ্চা, আর ইউপিতে সবাই জানে প্রচন্ড ঠান্ডা। তো কিন্তু মানে আমি বুঝতে পারছিলাম যে আমি আস্তে আস্তে পড়াশোনার থেকে হয়তো ডিটাচড হচ্ছি, যেটা আমি ঠিক মানে ফ্যাদম করে উঠতে পারছিলাম না। তো তখন আমি মানে এই নাম্বারটায় আমি কল করি, জনৈক শিক্ষাদ্বীপে। তো সেখানে স্যার আমাকে রাত্রিবেলায় ফোন করতে বলেন, এবং স্যার বলেন যে আমাদের এরম এরম ভাবে ক্লাস হয়। আর আমি তখন বলি স্যার আমি জানুয়ারি, মানে আমি এই ডিসেম্বরে, এটা হচ্ছে নভেম্বরের একদম প্রবাবলি লাস্ট উইকে। তো স্যার বলেন যে না কেন, মানে আমি বলছি স্যার আমি পরের জুনেরটা টার্গেট করছি। স্যার বলেছিলেন যে
কেন মানে আপনি এটা কেন করছেন, মানে আপনি পড়া শুরু করুন। তো তখন আমি স্যারের কথা শুনে আমি একটা ক্লাসই, আর সেদিনই বোধহয় একটা ক্লাস ছিল, সেও সৃজনী ম্যামই ছিলেন, সৃজনী ম্যামের একটা ক্লাস আমি করেছিলাম। তো তারপরে আমি ডিসাইড করি যে হ্যাঁ আমি পড়বো। এরম নয় যে আমি ডেমো দেখে মানে ডিসাইড করেছি, আমি ভেবেছিলাম স্যার যখন বলেছেন তো পড়বো। এবার মানে তারপর থেকে যে 1 বছর আগে এবং আমি আজকে 1 বছর পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে ফার্স্ট অফ অল ফেব্রুয়ারি মাস থেকে আমি আগের বছর পড়া মোটামুটি মানে অ্যাকচুয়ালি কি হয় মানে যারা রেগুলার, যেটা স্যার বললেন, যারা রেগুলার আমরা যখন পড়াশোনা করেছি তখন শুধু আমরা পড়াশোনা করেছি, আমাদের মন কিন্তু রোজ পড়াশোনা করার জন্যই রেডি, এবং আমরা প্রিপেয়ার্ড, আমাদের লাইফে তখন এত এক্সটেন্ডেড হয়ে যায়নি, এত রকম কমপ্লিকেশনস থাকে না। তো যত সময় এগোতে থাকে আমরা বিভিন্ন কিছুতে জড়াতে থাকি, আর বাচ্চা হয়ে যাওয়ার পর তো ব্যাপারটা টোটালি আলাদা। তো মানে আমার মাথাটা আনতে পড়ার জন্য খুব টাইম লেগেছিল, প্রায় 1 মাস মতো আমার টাইম লেগেছিল। কিন্তু আমি ওই ফেব্রুয়ারি থেকে শুরু করি মোটামুটি পড়াটা। আর আমি ঠিক মানে 2.5 মাস আমি এমন পড়েছিলাম যে ওই 2.5 মাসের পড়াতেই আমি বলবো, তার মাঝেও আমার হাজবেন্ডের বিভিন্ন জায়গায় পোস্টিং চেঞ্জ হয়, কখনো মথুরা, কখনো উজ্জয়ন, কখনো আবার মথুরা, আমি মেয়ে নিয়ে বাড়ি চলে আসি। এটা সবার লাইফের বিভিন্ন রকমের, সবাই স্ট্রাগল করছে, সবারই নিজস্ব স্টোরি আছে। তো আমি শুধু একটা জিনিসই মানে এরকম হেন দিন যায়নি বোধহয়, সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছি আর মানে ভয় লাগেনি বা হবে কিনা এই ব্যাপারটা মনে, মানে আদৌ হবে, মানে আমার কি হবে, এই একটা কোয়েশ্চেন অলওয়েজ থেকেছে। এবং আমি ভগবানে খুব বিশ্বাস করি। আর স্যার একটা কথা বলেছিলেন, মানে যে হাল ছেড়ো না বন্ধু, মানে ওদের হয়েছে যখন তোমারও হবে। তো মানে এই জিনিসটা আমাকে, আমি জানি না, আমি আজও ওই গানটা শোনা আমার যেহেতু হ্যাবিট হয়ে গেছে কবির সুমনের স্যারের কথা ওটা শোনার পর থেকে, তা আমি আজও যখন আমি তারপরে আমার নেট কোয়ালিফাই করি আমি আগের জুনে, তারপরে একটা প্রলংড পিরিয়ড থাকে, যারা মানে যাদের কোনো রকম কোনো কানেকশনস কারোর সাথে থাকে না, তারা অ্যাবসলিউটলি নিজের লাক আর মেরিটের উপর ডিপেন্ড করে পিএইচডির জন্য চেষ্টা করা শুরু করে। তা আমি তখন ইউপি থেকে কখনো বিশ্বভারতীতে দিতে এসেছি, বিশ্বভারতীতে প্রায় হয়ে যাচ্ছে, এরম মোমেন্টে হলো না বিশ্বভারতীতে। তো ওই দিল্লি ইউনিভার্সিটি গেছি ইন্টারভিউ দিতে, এবং আমার ফ্যামিলি আমার সঙ্গে প্রচন্ড মানে এরা, এবং ইভেন আমার ছোট বাচ্চাটা, আমার মেয়েটাও, তো যদি এরা এরম ভাবে না থাকতো আমি বোধহয় আজকে এই জায়গায় বসে আমি কিছুই মানে করতে পারতাম না। আর আমাকে যেভাবে মানে আমি যতটা পেরেছি, সুশোভন স্যার আমাকে, বীরেশ্বর স্যার আমার, এনারা সবাই এত হাই মানে লেভেলের, ওনারা বলেন যে এইটা করার, কিন্তু ওটা যদি অ্যাটলিস্ট কেউ 70%ও করে নেয় না, তো তার মানে হয়ে যায় ব্যাপারটা। তো আমি অ্যাটলিস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো যে পড়তে হবে, মানে আর কোনো শর্টকাট নেই। ওই যেভাবে ওনারা বলছেন সেটার অন্তত মানে মানে যতটা নিজের লেভেল থেকে পসিবল তার ততটা ক্লোজ যেতে হবে ওই পড়াশোনাটা, তাহলে হয়ে যাবে। মানে এবং তারপরে আর সুশোভন স্যার একটা কথা বলেছিলেন, নেট কোয়ালিফাই করা একটা ব্যাপার, আর আসল জার্নিটা শুরু হয় তারপর থেকে। যে এই যে লাস্ট 6টা মাস আমি বলতে পারি যে প্রচন্ড, মানে আমি এবং কাবেরী যে কথাটা বললো, এটা আমি স্যারের কাছ থেকে কখনো শুনিনি, আমি আজকে শুনলাম যে, এবং আমার জীবনেও এমনই মনে হয়েছিল, আমি অ্যাবসলিউটলি কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়া এটা আমি বন্ধ করে দিয়েছিলাম, মানে আমার দিক থেকে, কারণ আমার মনে হয়েছিল আমার আইডেন্টিটি নেই। তো ওই একটা ব্যাপার আমাকে অলওয়েজ, পড়াশোনা কি করেছি সেই দিয়ে এখন আর কিছু যায় আসে না, এখন অনেকেই পড়াশোনা করে। তো আমি অন্তত আমার দিক থেকে মানে বলবো যে আমি মানে ওনারা যেভাবে বলেছেন আমি সেইভাবে, আর ওই প্রচন্ড ডার্ক একটা পিরিয়ডের পর আলো আসে। মানে আমি কাবেরীর কথাটা, স্যার আপনি এই কথাটাও বলে থাকলে, মানে আপনি দারুণ এই কথাটা বলেছেন, হয়তো এটা আমি আগে শুনলে আমার নিজের আরো কাজে দিত। মানে অ্যাবসলিউটলি মানে বিশ্বভারতীতে ভেবেছিলাম আমার হয়ে যাবে, কিন্তু হলো না। তারপরে এই আর মানে আমার মনে হয়েছিল, এবং এই কথাটা আমাকে সবাই বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেষ্টা করো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়।
তো আরআই ভুবনেশ্বরে যখন আমি ইন্টারভিউটা দিতে গেছি, প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু আমাকে বাড়ির থেকে বললো না, যাওয়া উচিত। তো এবং তার পরবর্তীতে যখন আমি নাম দেখলাম মেরিট লিস্টে যে নাম এসছে, এবং তারপর ফাইনালি যখন আমি বুঝলাম যে আমার পেমেন্ট হয়ে গেল এবং আমার হয়ে গেছে এখানে, তখন আমি সেদিন বিশ্বাস আমি ফিল করেছিলাম যে এত ডার্ক পিরিয়ড ছিল না, অ্যাটলিস্ট ওই ডিসেম্বর জানুয়ারি ওই বিশ্বভারতীর ব্যাপারটা যখন জানলাম যে হলো না, তারপরে তো সবাই নিজের উপর বিশ্বাস এবং শিক্ষাদীপ না থাকলে আমি 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 কিছুই করে উঠতে পারতাম না। আমি যে কিভাবে শিক্ষাদীপে আমাদের একটা করে পিকনিক হয়, যেটা এই বছর স্যার হলো না, তো কিন্তু ওইখানে গিয়ে আমি যখন আমরা খেতে বসেছিলাম, সবাই এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তখন এরকম আমার মনে আছে যখন আমি এরকম বলছিলাম যে আমি আমার বিশ্বাস যে আমি এখান থেকে পাবো, তখন স্যার ম্যাম সবাই আবার এখনো ম্যাম প্রচন্ড মাথা নাড়তে নাড়তে বলেছিলেন হয়ে যাবে, একদম এরকম হয়ে যাবে, পরের বার তোমার সাথে যখন দেখা হবে তখন হয়ে গেছে। তো এটা তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যেভাবে তোমাদের আপনাদের যেভাবে স্যার ম্যামেরা গাইড করছেন, ওনাদের 1000 কোটি বার বিরক্ত হতেই ওনারা পছন্দ করেন, আমরা যত জিজ্ঞেস করবো ওনারা তত খুশি। তো আমি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমি মনে করি ভগবান আমাকে খুব আশীর্বাদ করেছেন যে আমি শিক্ষাদীপের পাল্লায় পড়েছিলাম, যে আমি আজকে এই কথাগুলো বলতে পারছি। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, হাল ছাড়িনি এবং আশা করি কখনো যেন না ছাড়ি। তো আমার তরফ থেকে শিক্ষাদীপের সমস্ত কিছুতে আমি আছি, এবং আমি ভীষণ কৃতজ্ঞ, আমি ভীষণ কৃতজ্ঞ আপনাদের প্রতি। তো তার জন্যে আমাকে অবশ্যই মনে করবেন যদি আমি বলো যে আরআই ভুবনেশ্বরে কেমন তোমার শিডিউল, সেটা একটু বলো। স্যার শিডিউল আমি আবার ব্যাক টু স্কুল এখন। আমাদের লাস্ট উইক অব্দিও ছিল হচ্ছে দিনে 4টে ক্লাস, আমাদের সকাল 9টা থেকে বিকেল 5:30 অব্দি পুরো সেলফ স্টাডি হোক কি আইসিটি ল্যাবের কাজ হোক, ওরা একদম ওনারা একদম ভাগ ভাগ করে দিয়েছেন। সঙ্গে তো যারা প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা ক্লাস নেন। এখন এই কালকে থেকে একটা নতুন শিডিউল শুরু হয়েছে, তাতে প্রত্যেক দিন অন অ্যান অ্যাভারেজ 5টা করে আমাদের ক্লাস থাকে 1 ঘন্টা, এবং টোটাল 8টা ক্লাস থাকে। স্যার যেটা বলছিলেন না যে একটা ইনস্টিটিউট তৈরি করে একটা স্টুডেন্টকে, এবং ইনস্টিটিউটটাকে তৈরি করে হচ্ছে সেখানকার ফ্যাকাল্টি অ্যাডমিনিস্ট্রেশন সবাই। আমি ভীষণ ফিল করছি এই জায়গায় এই জিনিসটা এসে এইখানে এসে এই জিনিসটা, যে এনারা এত কিন্তু এদের কারোর কাছে গিয়ে আপনার কিছু শিখতে চাই, আপনার কিছু কম জানা আছে বলতেও আপনার একটু লজ্জা লাগবে না, কিন্তু এনারা প্রচন্ড মেথডিক্যাল, প্রচন্ড এবং সেই আমরা যেমন সেই চাল টিপে টিপে আমাদের প্রত্যেকটা ভাত হয়েছে কিনা বুঝতে হয় না, এনারা সেই লেভেলের। আমি সবে আমার এখনো 1 মাসও হয়নি, কিন্তু আমি প্রত্যেকদিন বোধহয় আমি ঢুকি এবং আমি বলতে পারেন আমি নমস্কার করে ঢুকি ওই গেটটাতে, যে আমি ভীষণ আমি কৃতজ্ঞ যে আমি এই জায়গাটায় চান্স পেয়েছি। এবং আমি আমার এই টপিক সিলেকশন হ্যান ত্যান এসব কিছু নিয়েও স্যার সেটা নিয়ে আপনি কিছু বললেন না, যে আমরা শুধু পাশ করে বেরিয়ে যাওয়ার পর অব্দি আপনারা নয়, পুরো থাকেনি আপনারা, এইটা নিয়ে করতে পারো, ওইটার ব্যাপারে দেখাও। তো প্রি অ্যান্ড পোস্ট এই পুরোটাতে কিন্তু শিক্ষাদীপ আমাদের সাথে থাকে। তো আমি সত্যি অ্যাড করবো সৃজনী, এটা তুমিও সহমত হবে, আমি কাউকে ছোট করছি না বা কোনো ক্রিটিসিজমের মধ্যে না গিয়েও বলছি, আমরা এই থিওরি ক্লাসগুলোকে এত তোমাদের জোর দিই, বা শুধু একটা নেট সেট পাস করার জন্য যে শুধু শর্টকাট বা টেকনিক্যাল বা যেমন খুব ইজি কিছু মেথড আছে এগুলোকে অ্যাভয়েড করেও যে একটা রিসার্চের যেমন তোমাদের একটা অ্যাপটিটিউড তৈরি হবে, টিচিং এর সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে, টেকনোলজি সম্পর্কে তৈরি হবে, এই জন্য একদম স্পেশালাইজড টিচারদেরকে এখানে নিয়ে আসে। যেমন ধরো পারিজাত স্যার যে লেভেলে গিয়ে রিসার্চ অ্যাপটিটিউড পড়ান বা রিসার্চ মেথোডলজি পড়ান, অন্যান্য টিচাররা যে যতটা গভীরে গিয়ে অতটা দরকার হয় না আমি জানি, কিন্তু কাজ দেয় যখন তুমি এই রিসার্চের কাজটা করবে তখনই বুঝবে যে তোমার ওই পড়াশোনাটা
কোন লেভেলে হয়েছিল বলে আজকে তুমি ওই রকম একটা রিনাউন্ড প্রতিষ্ঠানে কাজ করবে এবং তোমার কষ্ট হবে না। অনেকে দেখবে জেআরএফ পেয়ে গেছে কিন্তু বেসিক একটা রিসার্চ প্রপোজাল লিখতে গিয়ে পেন ভেঙে ফেলছে। তুমি এমন ভাবে এখানে তৈরি হয়েছো, তোমার ওই রিসার্চ নলেজটা নিজের মধ্যে রয়েছে, এবার সেখানে থেকে তুমি অ্যাপ্লাই করো। আমি এটাই বলবো কাবেরী সহ যারা যারা এই গবেষণার দিকে যাবে বা আসবে, এই এই কঠিন পরিশ্রমটা দিনের পর দিন ক্লাসটা, এই 3 ঘন্টা 3.5 ঘন্টার পারিজাত স্যারের ক্লাস দরকার ছিল না, হয়তো 1.5 ঘন্টা ক্লাস টাইম তাতেই করে দেওয়া যেত। এইটা তোমাকে কতটা এনরিচ করেছে এটা তুমি বুঝবে তখনই যখন তুমি নিজে এই গর্তে পড়বে, মানে এই খাপে যাবে, তখন বুঝবে ভাগ্যিস আমার এই প্রিভিয়াস স্টাডিটা ছিল। এবং বিভিন্ন সময়ে পান স্যারের যে আমাদের লেকচার সিরিজ গুলো হয় কতটা, আমি দেখো কখনোই চাইনি যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে, বা আমার কখনো এটা টার্গেট ছিল না যে আমাকে শুধু মানে এটাকে সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে। আমি চেষ্টা করেছি যে এটা একটা কমিউনিটি বিল্ড আপ হবে, একটা সবাই মিলে একটা মানে নানা ভাষা নানা মতের একটা মিলন স্থল হবে। তো হয়েছে তাই আজকে তোমার আরএফ ভুবনেশ্বরে আমাদের শিক্ষাদীপের মানে তুমি একজন প্রতিনিধি সেখানে রয়েছো, মানে এর চাইতে আর কি অ্যাচিভমেন্ট হতে পারে বলো? একটা ইউনিভার্সিটি তার প্লেসমেন্ট জায়গায় যা যা দেখায় যে তার ফেলোরা কোথায় কোথায় কাজ করছে, তো আমি যদি 17 সাল থেকে বা আমার শিক্ষাদীপ 19 সাল থেকে, তার আগে আমি অন্য প্রতিষ্ঠানে পড়াতাম, তারপর নিজের হাতে তৈরি করা, তো 19 সাল থেকেও যদি 26 সালে আমি শুধু এটা ফেলে দিই যে এত এত স্টুডেন্ট এত এত জায়গায় পাশ করে বর্তমানে এই এই কাজে যুক্ত, তাহলেও মনে হয় যে কম রেকর্ড তৈরি হবে। স্যার করুন, স্যার করুন। দরকার নেই, তোমাদের মনে জায়গা পেলেই হলো, মানে এটুকুই বলার আর কি। যে এই যে বা যারা স্বীকার করে বা করে না, অনেকে তো তোমরা ধরো প্রকাশ্যে অন ক্যামেরা বলছো সবার সামনে, অনেকে তো হয়তো স্বীকার করে না, মনে মনে তারা স্বীকার করে, এটা আমি জানি যে স্যার ভাগ্যিস পাশে ছিলেন। আমি চাইও না, মানে সেই এখন একটা কি সিনেমা বেরিয়েছে না আবার প্রলয় 2 বলে, তো সেখানে একটা নাকি আগেরটাই ভালো একটা ডায়লগ ছিল, সেখানে শাশ্বত বলছে যে প্রশংসা না চর্বির মতো, কোনো কাজে আসে না, ওজন বাড়ায় বা এরকম কিছু একটা। তো প্রশংসা চর্বির মতো হলেও বা প্রশংসা সত্যি কিছু এসে যায় না, কিন্তু তুমি যে কাজটা করছো সেই কাজটা সঠিক কিনা যদি না হতো, বা তোমার ডেডিকেশনটা পরিশ্রমটা যদি সঠিক না হয়, তাহলে একটা সময় পর তুমি সেখান থেকে সরে যাবে যে না আমার হচ্ছে না। এই কাজগুলো এই রেজাল্ট গুলোই আমাদেরকে এই জায়গাটা করতে দেয়। দেখো আজকের দিন 2026-এ বলছি, তো এখানে জেনারেল এডুকেশনের ভবিষ্যৎ প্রায় শেষের দিকে, কলেজে স্টুডেন্ট নেই, স্বাভাবিকভাবে এমএ তে স্টুডেন্ট আসছে না, নেট সেটে তো আসছেই না, সেই তাতেও আমাদের 35 জন 40 জন স্টুডেন্ট আছে, যেখানে অন্যান্য কোচিং বন্ধ হয়ে গেছে উঠে গেছে, সেই জায়গাতেও আমরা সার্ভাইভ করছি। এবং আমি জানি যত খারাপ পরিস্থিতি হোক না কেন, আমি অন্তত আরো 4-5 বছর টিকে থাকবো, যদি না একটা পরিবার পরিস্থিতি পাল্টায়। কিন্তু এটা যদি আমাদের অন্য স্টেট হতো, তাহলে আমরা হয়তো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। যেহেতু এমপ্লয়মেন্ট এখানে কম, রিক্রুটমেন্ট হচ্ছে না, টিচিং প্রফেশনটাই মার খাচ্ছে, না হলে আজকে আমাদের এই কাজ, আমাদের আজকে এত কঠিন পরিশ্রমের ফল আরো হাজার হাজার ছেলে মেয়ে পেতে পারত। যাই হোক, সৃজনী ফাউন্ডেশনের একদম অ্যাক্টিভ মেম্বার, এই কাজটা করতে পেরে তোমার কতটা ভালো লাগে এবং বাকিদের জন্য তুমি কি বলবে তুমি বলো। একটা জিনিস যেটা আমি নিজের উপর নিজে খবরদারি করি, আমি তোমাদের পড়ানো বকা পাশ করানো পর্যন্ত বকি, পাস করে গেলে তোমাদেরকে বড় দায়িত্ব দিই। আমি দুটো জিনিস এখানে বলতে চাই। যেদিন থেকে শিক্ষাদীপ শুরু হয়েছে সেদিন থেকে আমি এই ছাত্র শিক্ষক পরম্পরাটা মেনে চলেছি। কেমন না, যারা এখান থেকে এই পরিবেশ থেকে এই ভ্যালুস থেকে শিক্ষা লাভ করেছে, তারা যেন অন্য কোথাও গিয়ে সেটা বিষয় না দেয়, তারা প্রথমে এখানে শিক্ষাদীপেই যেন তুলে ধরে। তার কারণে আজকে আমাদের স্যারেরা, সুশোভন স্যার আমার মনে হয় আমাদের শিক্ষাদীপের কি বলবো উত্তরাধিকার হিসাবে দেখতে গেলে, মানে স্টুডেন্ট মহল থেকে যে যোগ্যতম স্টুডেন্ট এবং যার উপরে এখন সিংহভাগ দায়িত্ব। তো এইরকম বৃষ্টি এক একটা ফেজ আসে, এক একজন সময় আসে, এক একটা স্টুডেন্ট কাঁধ তুলে নেয়, সমস্ত দায়িত্ব নিজের মাথায় করে নেয়। বাংলায় কি ভালো রেজাল্ট হচ্ছে, সুতপা পূজা ওরা এত ভালো করে পড়াচ্ছে। তো আমি মানে এই দিক থেকে অন্তত সফল যে আমি শুধু ভালো ছাত্র তৈরি করেছি তা নয়, আমি ভালো শিক্ষক তৈরি করেছি। যে আমাদের শিক্ষাদীপে সুশোভন স্যারের মতো স্যার আছে, গোপাল স্যারের মতো স্যার আছে, শঙ্কর স্যারের মতো স্যার আছে, সেই তালিকায় সৃজনীও যুক্ত হয়েছে, পরের সপ্তাহে ক্লাস রাখা হয়েছে। কারণ আমরা কি বিশ্বাস করি বলে, ধরো আমি পাশ করেছি 7 বছর আগে, 14খানা নেট হয়ে গেছে, আমি বিশ্বাস করি একদম ফ্রেশ ক্যান্ডিডেট যে পাশ করেছে সদ্য, ওর সবচেয়ে বেশি জানে, ওর নলেজ আপডেটেড নলেজ। আমাকে এই পড়ার আগে আমি দেখো এই মোটা বই নিয়ে জৈনিজমের তোমাদেরকে বলবো হয়তো 5 পাতা, আর তার জন্য 25 পাতা আমাকে দেখতে হচ্ছে কতটা শর্ট করবো কতটা বলবো। যখন যেটা আমাদের ক্লাস হয় আমাদেরকে তার আগে পড়তে হয়, কিন্তু যারা সদ্য পাস করছে ওদের কাছে পুরো সিলেবাসটাই কিন্তু চোখের সামনে, সব জিনিসটা মাথার মধ্যে ঝকঝক করে গেছে। ওই জন্য শ্রেয়সী ম্যামকে দিয়েছি, দেখবে খুব ভালো তোমরা সাইকোলজি শিখবে।
সৃজনী ম্যামকে ক্লাস দেওয়া হয়েছে, ভালো করে তোমরা শিখবে। আমরা এখানে ওই স্টুডেন্ট টিচারের মধ্যে যে একটা মানে ভাগ করে দাও এরকমটা নয়। যখনই আমি প্রত্যেকে আমি বলেছি, তো অনেকে ভাবতো যে স্যার মোটিভেট করার জন্য বলে। আমি বললাম তুমি এখানে পাশ করার পরে তোকে যারা জিজ্ঞেস করবে নেট সেট পাশ করে কি করবি, তোমার যদি কাজ করার ইচ্ছে থাকে, পড়ানোর ইচ্ছে থাকে, তোমার সেই পড়ানোর ইচ্ছে পূরণটা আমরা এখানেই করবো। তো আমার ভালো লেগেছে, সেই জন্য নিজেই বলেছে স্যার আমি খুব আগ্রহী, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন। তার আগেই ওকে আমার ভাবা হয়ে গেছে এবং আমার অন্যরকম একটা কাজের পরিকল্পনা ছিল, ওর আর আমার আলোচনা হয়েছিল যে কিছু অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার ব্যাপারে। তো ভগবান ভালো যে মানে তাকে আরো বড় কাজ দিয়েছেন, নিশ্চয়ই তার কোর্স হয়ে গেলে আবার তার এখানে এসে আমরা সেই কাজ শুরু করব। তো এটাই দেখো মানে আমাদের শিক্ষাদীপের গর্ব, অলংকার, অহংকার, যে আমাদের ছেলে মেয়েরা আজকে কে স্কুলের কলেজে যে কালচার, যে টিচার স্টুডেন্টকে মেরে দিয়ে চলে যাচ্ছে, গায়ে হাত তুলছে, সেই জায়গা থেকে শিক্ষাদীপের মধ্যে কোনোদিনও এরকম অভিজ্ঞতা হয়নি। মান অভিমান হয়তো হয়েছে, কেউ পাস করে গেছে জানাইনি, কেউ চাকরি পেয়ে গেছে জানাইনি, ঠিক আছে, ওটা আলাদা, ওটা মানুষ মাত্রই হয়, সবাই তো আর এক আধারের হয় না। কিন্তু কোন ছাত্রের প্রতি কখনো আমি বিষোদ্গার করেছি বা কোর্স ফি দিতে পারেনি বলে আমি তার বিরুদ্ধে একদম হয়েছি, আমি কখনো এটা করি। এবং আমি বিশ্বাস করি যা কিছু ভালো তার সবকিছুই চিরস্থায়ী। তো আমাদের মধ্যে যদি শুভ চিন্তা থাকে, আমি এই তো বললাম যে যখন আমাদের এই কাজটা সমাজের প্রতি এই যে নেট সেট অ্যাসপিরেন্ট বা চাকরির পরীক্ষা, এসএসসি, প্রাইমারি, টেটের প্রয়োজনীয়তা ঘুরে যাবে, তার থেকে আমরা বড় মহত্তর লক্ষ্যে উত্তীর্ণ হতে পারবো। ওই 50টি ভালো ছেলে মেয়েও যদি আমরা সোশ্যাল ওয়ার্কে লাগতে পারি, ভালো কাজে যুক্ত হতে পারি, মনে রাখবে যে এর চাইতে আর মহৎ এবং সার্থক জীবনযাপন সম্ভব হতো না। তার কারণ আমি একা যেটা না পারতাম, 50 জন বন্ধু যারা সম মানসিকতা সম্পন্ন, তাদেরকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো সেই কারণে শিক্ষাদীপ ফাউন্ডেশনটা শুরু করেছি আমি, পরিচালনার দায়িত্বে, সবকিছুর দায়িত্বে কিন্তু স্টুডেন্টদের। সেখানে আমি ডিসিশন নিও না, কি হবে না হবে, কি করা হবে না করা হবে, স্টুডেন্টরাই, রিয়াদি থেকে শুরু করে, বৃষ্টি থেকে শুরু করে, অঙ্কিতা থেকে শুরু করে, ফাল্গুনিদি থেকে শুরু করে, এরকম আমাদের হিউজ এটা নাম আছে, চন্দন থেকে শুরু করে কতজন, সিউটি থেকে শুরু করে। যে আমার আমার খুব সৌভাগ্য জানো, আমি এদিক থেকে নিজেকে একটু প্রাউড ফিল করি যে আমি শুধু ভালো স্টুডেন্ট পাই না, আমি ভালো মনের এত স্টুডেন্ট, ভালো মনের কোড আনকোড বলছি, যে যাদের সাথে না পরিবারের মানে বলে এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তো সেটা মনে করি না, আমার শিক্ষাদীপটাই মানে পরিবার হয়ে গেছে আমার। আমি পরিবারের লোকদের সাথে যত না ফোনে কথা বলি বা টাইম স্পেন্ড করি, আমি বেশি সময় দিই আমার শিক্ষাদীপ পরিবারের সাথে। সকালবেলার হোয়াটসঅ্যাপ থেকে, সারাদিনের ফোন কল থেকে যদি কেউ সার্চ করে, দেখবে যে আমার ম্যাক্সিমাম ফোন কল হয় এই স্টুডেন্টদের নিয়ে। নানা জনে নানা রকম কোয়ারিজ থাকে, যে কারোর জীবনে আমার এতটুকু অবদান রয়েছে। আমি সরকারি চাকরি না পেলেও বিশ্বাস করো, আমার সরকারি চাকরির চাইতে অনেক বেশি মানে শান্তি এবং আমার নিজের আনন্দ আমি খুঁজে পেয়েছি এই কাজের মাধ্যমে। ফলে কলেজেও পড়াই না কেন, অন্য কোনো কাজ করি না কেন, একটা হৃদয়ের কাছাকাছি থাকা এবং এক জীবনে এত মানুষের দেখা পাওয়া সম্ভব হতো না শিক্ষাদীপ না থাকলে। তাই আমি আরো একবার সবাইকে বলবো, যারা আমরা পাশ করে গেলাম, যাদের কাছে মনে হলো যে হ্যাঁ জীবনের কিছু যুক্ত হলো, সেই আনন্দে আমি বলবো যে আমাদের যে ফাউন্ডেশনটা রয়েছে এবং সেখানে যারা স্টুডেন্টদের দ্বারাই পরিচালিত, আমাদের একদম নিবেদিত প্রাণ যারা, সেই রকম কিছু স্টুডেন্ট দ্বারা ওটা অ্যাকাউন্ট দেখে, কি কাজ করা হবে, কোথায় কি প্রজেক্ট হবে, সেটা তো সেই কাজে যুক্ত হওয়া, যাতে করে সবকিছু করতে পারি, মানুষের জন্য আমরা কিছু করতে পারি। রামকৃষ্ণ দেবের একটা কথা আছে, এসেছিস যখন দাঁত রেখে যায়। আমি যে ছিলাম, আমি যে আছি, আমি যে থাকবো না, এটা সত্য, কিন্তু যত সুযোগ আছে যেন সমাজের জন্য, মানুষের জন্য। কদিন আগে লাস্ট একটা হয়েছে, তোমরা জানো, আজকে আমি ফাউন্ডেশন গ্রুপে ছবি দিলাম বসন্ত উৎসবের। আমাদের বাড়িতে ছোটদের একটা স্কুল আছে, সেটাও এনজিও প্যাটার্নে চলে, 35 বছর ধরে স্কুলটা চলছে। তো সেখানে একটি স্টুডেন্ট, তার বাবা হার্টের পেশেন্ট, মানে অপারেশন হয়েছে, আমারই বন্ধু স্থানীয়, মাঠে একেবারে চাষ করে, চাষ করলে খায়। তো তার ছেলেটাকে স্কুলে ভর্তি করেছিল, আগের বার বললো ভাই এরকম আমি কিছু দিতে পারবো না। ঠিক আছে, দিয়ে 5,000 টাকার মধ্যে 500 টাকা মনে হয় দিয়েছিল, এবছরও দিতে পারবেন। তো এই বিষয়টা আমাদের অর্পণা দি রয়েছে, ডক্টর অর্পণা মিত্র, স্কুলে যায় প্রতি বছর। তো ওকে আমরা বললাম যে এরকম দেখো আমাদের প্রায় 10-15টা বাচ্চা আছে যারা না ওই 5,000 টাকা দিলে সারা বছর ওদের পড়ানোটা হয়ে যায়, কিন্তু ওরা পে করতে পারেনি। বলছি স্যার তাহলে আমরা যদি একটু একটু করে দায়িত্ব নিই, তাহলে এটা তো অনেকটাই স্কুলের থেকে হেল্প হবে। তো সে নিজেই সেদিন টাকা পাঠিয়ে দিয়ে তলায় লিখলো যে স্যার স্কুলের অ্যাকাউন্টে এটা দিলাম, ওই বাচ্চার পড়ার দায়িত্ব আমি নিলাম। তো দেখো কতটা আনন্দ লাগে, নিজের স্কুলে হাই স্কুলের টিচার, ও মানে চাইলে কত ভাবে কি করতে পারে, সেই জায়গা থেকে সে একটা বাচ্চার
5,000 টাকায় আমরা কত আনন্দ করতে পারি, মানে কত রেস্টুরেন্টে গেলে এক বেলাতেই শেষ হয়ে যায়, একটা ড্রেস কিনলেও 2-3টে ড্রেস কিনলে শেষ হয়ে যায়। তো এই যে তার আনন্দটা, সে চেনে না কোন বাচ্চা, সে তাও জানে না, শুধু আমার মুখ থেকে শুনেছে যে অমুক বাচ্চা। সে তার পড়ার দায়িত্ব, রিতম মাইতি বলে একটা ছেলে ক্লাস 4-এ পড়ে, তার পড়ার দায়িত্ব নিজে তুলে নিল। তার মানে হিসেব করে দেখো যে বছরে হয়তো 500 টাকা মানে 400 টাকা সামথিং 12 মাসে। তো 400 টাকার বিনিময়ে একটা বাচ্চার 1 বছরের বই সহ পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নিল। কি দরকার ছিল? তার জন্য কি তাকে বিশাল কিছু করতে হয়েছে? জাস্ট এই মানসিকতা। আমি বলতে চাইছি যে আমাদের যার যতটুকু সামর্থ্য, আমাদের 400-500 ব্যাপার নয়, যে আমি একটা ভালো কাজের সঙ্গে থাকবো। আমরা সেই জন্যই জানি যে আমাদের স্টুডেন্টরা যারা এখানে পড়ে তারাও মাসে মাসে 100 টাকা করে দেয়, টিচাররাও এখানে মাসে মাসে 100 টাকা করে রেগুলার দেন। আবার বড় কিছু যখন করা হয় তখন সেখানে আমরা ফান্ড ক্রিয়েট করছি। তো এই যে একটা সবাই অল্প অল্প করে দেওয়াতে একটা সুন্দর সিস্টেম একটা চালু হয়ে গেছে। এখানে এই বিষয়টার মধ্য দিয়ে আমি যেটা বলতে চাই তোমাদের, যে শুধু এখানে নয়, তোমাদের যখন মনে হবে যে আমি নিজে করব, আমি যে বাড়িতে থাকি, যে এলাকায় থাকি, যে যেখানে থাকি, যে কিছু মানুষের জন্য কাজ করবো, কিছু অসহায় মানুষের জন্য আমি কিছু করবো, তোমরা সেটা করতে পারো ব্যক্তিগত স্তরে। আবার অনেকের মনে হয় যে ব্যক্তিগত পর্যায়ে এত সময় নেই, সবাই মিলে যদি একটা করি তাহলে আরো বড় করে সুশৃঙ্খলিত ভাবে কাজ করা যাবে, সেটাও আমরা করতে পারি। আমার মনে হয় এইটুকুই বেঁচে থাকার মধ্যে, এইটুকুই আনন্দ, যে সবসময় আমি আমি আমার আমার না করে একটু অন্যের 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 কথা আমরা করতে পারি। যে কারণে এরা গেছে, ফাল্গুনী গেছে, তোমাদের সবাইকে আমি আমার আমন্ত্রণ, যারা দীঘা ঘুরতে যাও, বেড়াতে যাও, দীঘা থেকে 25 কিলোমিটার আমাদের স্কুল। একদিক থেকে তোমাদের যেমন গাইড করি, তেমনি বলতে পারো সেই স্কুলটা পরিচালনা করি, এবং এই যে তোমরা কোর্স ফি দাও তার একটা বড় অংশ স্কুলের ডেভেলপমেন্টে কাজে লাগানো হয়। তো এই কাজে এখন আমি আর একা নই, আমাদের একটা টিম পুরো রয়েছে পাশে। তো সেই জায়গা থেকে সবাইকে আমি এটুকু বলবো, শেষ করবো আমার এই কথা বলে মোটিভেশনাল ফ্ল্যাশের, যে আমি নতুন করে কিছু বলছি না, যে কথা 7 বছর আগে বলতাম আজকেও বলছি, এবং যে কথা স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম পর্যন্ত বলেছেন, যে সমস্ত শক্তি তোমার মধ্যে আছে। একটা মানুষ সে তার নিজে জানে না সে কি করতে পারে। স্বামীজি বলছেন এই যে সারা পৃথিবীর ইতিহাস কয়েকজন মানুষের ইতিহাস, এই পৃথিবীর ইতিহাস কয়েকজন মানুষ, সেই মানুষ কারা? যারা জ্ঞান, কর্ম, বুদ্ধি, আত্মত্যাগের যা বলিতে প্রদত্ত। তুমি দেখো সায়েন্সের ফিল্ডে, তুমি ভারতের স্বাধীনতা সংগ্রামীতে দেখো, সাহিত্যে দেখো, কয়েকটা গুটি কত, এই যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, আসলে এত মানুষ নেই। মানুষ রয়েছে হাতে গোনা কয়েকজন, যাদের ইতিহাস আমরা পড়ি, যারা ইতিহাস তৈরি করেছেন, তারা সেই দুর্লভ ব্যক্তি। অতএব ওই এলাম, জন্মালাম, খাওয়া দাওয়া করলাম, আবার এক্সপায়ার হয়ে গেল, চলে গেলাম, তাতে করে কিছু হয় না। যার যেখানে প্রতিভা আছে, গান, নাচ, বাজ থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে, কিছুই যদি না থাকে, অন্যের মুখে 1 লিটার জল এই গরমকালে কাউকে একটু কোনো হেল্প করে দেওয়া কোনো ক্ষেত্রে, সেটুকুও তোমার দেখবে আত্মাকে পরিশুদ্ধ করে। আজকে আমরা এই যে জৈন দর্শন পড়বো, সেখানে অহিংসার কথা বলা হচ্ছে, সেবার কথা বলা হচ্ছে। জীবনের দর্শন হিসেবে জৈন দর্শনের যে কি ব্যাপক প্রভাব রয়েছে, শুধু দর্শন হিসেবে না পড়ে এটা যদি জীবনে আমরা অ্যাপ্লাই করি, বৌদ্ধ এবং জৈন দুটোই বলছে সেবা এবং অহিংসা ভারতীয় দর্শনের মূল কথা। স্বামীজিও যখন মঠ প্রতিষ্ঠা করছেন, কি হবে আদর্শ? বলছেন আত্মমোক্ষার্থম জগৎ ধিতায়, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এই দুটো শব্দ দিয়ে তিনি তার রামকৃষ্ণ মিশনের আদর্শকে তুলে ধরছেন। তো আমার এটুকু মনে হয় যে আমরা এই ভাবনাগুলোই স্প্রেড করতে পারি, এই ভাবনাগুলোই ছড়াতে পারি, এবং এই বিচ্ছিন্নতাই যে আমাদের মধ্যে 21st সেঞ্চুরিতে আমরা এই যন্ত্রটাই, মোবাইলটা আমাদের কাছে পেয়েছি, সেই মোবাইলের মাধ্যমে আমরা নিজেরা গুড় হয়ে গেছে, আমাদেরকে নেশাগ্রস্ত করে দেওয়া হয়েছে। নানা সময় নানা কন্টেন্ট আমাদের মনের মধ্যে এখানে জমা হচ্ছে। আমরা মাথা উঁচু করার কথা, আমরা মাথা নিচু করে আছি সবসময়। কখন আমরা মাথা যে উঁচু করতে হয় সেটাই ভুলে যাবো, হয়তো 50 বছর পরে সব মানুষের মাথা দেখবে নত হয়ে গেছে, মাথাটা সোজা। যাই হোক, আমার এইটুকুই বলা, শিক্ষাদীপ তোমাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে, যে কোনো প্রয়োজনে আছে, যে কোনো অপ্রয়োজনে আছে, এবং আগামী দিনেও আমরা একটা উন্নত সমাজ, একটা উন্নত পরিবার তৈরি করার চেষ্টা করব, যেখানে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবো। আর এই তোমরা হলে শিক্ষাদীপের সেনা, শিক্ষাদীপের সোলজার, তোমাদের মাধ্যমেই শিক্ষাদীপের বার্তা দিকে দিকে ছড়াবে, ঠিক আছে? আর যারা পাশ করে গেছো তারা আরো পড়াশোনা করবে। আমি এটা বলি, একটা গল্প বলে শেষ করব। আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত অধ্যাপক রয়েছেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন
নামী বিখ্যাত অধ্যাপককে প্রণাম করলেন, যে কি ব্যাপার, না স্যার পিএইচডিটা হয়ে গেল। মানে যেমন হয় আর কি, ডক্টরেট হওয়ার পর তো আনন্দ হয়, মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, তিনি পাত্তাই দিলেন না, একটু হেঁটে গেলেন, হেঁটে গিয়ে পেছন থেকে মুখ ঘুরিয়ে বললেন, তাহলে পড়াশোনাটা এবার শুরু করো। ভাবো, পিএইচডি করার পরে স্টুডেন্টকে টিচার বলছে যে পড়াশোনাটা তাহলে এবার শুরু করো। কারণ এতদিন তুমি কিছুই পড়োনি, এতদিন কি পড়েছো? চাকরি পড়ার জন্য পড়েছো, পাশ করার জন্য পড়েছো। পিএইচডির পরে তুমি যদি পড়তে চাও, তুমি আসল পড়াটা তখনই শুরু করো। আমি বলছি এখনো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে আমি একটু জীবনানন্দ দাশ পড়ি, একটু কবিতা পড়ি, একটু গল্প পড়ি। ভেতরটা তো মানে সাহিত্যের, আমি তো এসছি এডুকেশনে, কিন্তু আমার এটা তো তৈরি করা হয়েছে সাহিত্যের, লিটারেচারের আমার মানে রক্তে আছে। আমার মানে সাহিত্য প্রাণ বলতে পারো, সাহিত্যের প্রতি অনুরাগটা বেশি। সেই কারণে আমি মানে ভালো কবিতা, ভালো লেখা আমি মানে সঞ্চয় করি বা পড়ি। আমি এই জন্য সবাইকে অ্যাডভাইস করবো, এই বর্তমান আর্থসামাজিক অবস্থায় যতটুকু সময় পাবে একটু একটু বই পড়ার প্র্যাকটিস করবে। যারা পাশ করে গেছে তাদের জন্য বলছি, যারা পাশ করনি অবসর সময়ে ফোন না দেখে বা বাসে ট্রাভেল করছো, ট্রেনে ট্রাভেল করছো, ছোট্ট পাতলা একটা বই রেখে পড়বে, দেখবে মানসিক শান্তি পাওয়া যায়। পড়ার অভ্যেসটা আমাদের হারিয়ে যাচ্ছে দ্রুত। সেই কারণে বলবো যে পড়াশোনার প্রতি এই আমার একটা ইচ্ছে আছে, যে আমরা বিভিন্ন রকম আহ এত এত স্টুডেন্ট পাশ করে বেরোচ্ছে, যে তারা বর্তমানে কি পড়ছে, কতটা পড়ছে, সেইটা একটু তাদের কাছে আমার জানার, যে তুমি এখন কি পড়ছো। অনেক বন্ধুকে বলতে শুন, জানিস কতদিন একটা ভালো উপন্যাস পড়িনি, কতদিন ভালো একটা গল্প পড়িনি, কতদিন একটা নতুন কোনো কবির কবিতা পড়িনি। তো আমি এটুকুই বলছি, বেঁচে থাকতে হলে একটু মননৃদ্ধ হয়ে বেঁচে রাখতে হবে। দুনিয়ার মানুষ মানে বলতে নেই যে সেই ভেড়ার মতো হয়ে গেছি আমি, যেদিকে ভিড় বেশি ওদিকেই চলে যাচ্ছে, যেদিকে ভিড় কম ওদিকে যাওয়ার প্রবণতা কম। তো এই কারণে এই বই পড়ার বা এই এরা অনেকেই বলে এটা, যে স্যার এই শিক্ষাদীপের সন্ধ্যেবেলার ক্লাসটা না একটা এনার্জি, সারা দিনের ক্লাস কাজের পরে এই সন্ধ্যেবেলার পড়াশোনাটা যে কি মনকে আনন্দ দেয়। তো আমি এটুকুই বলবো, এই পড়াশোনার অভ্যেসটা না রাখা উচিত। জীবন ব্যস্ত হবে, আরো ব্যস্তময় হবে, কিন্তু এটা অভ্যেস যে আমি দিনে 15 মিনিটস স্বাধ্যায় বলে একটা আমাদের ইয়ে আছে, অষ্টাঙ্গিক আমাদের যে যম নিয়ম আছে, যোগ দর্শন পড়াবো যখন বলবো, সেখানে স্বাধ্যায় আছে। স্বাধ্যায় মানে কি জানো? যে অর্থ বুঝে পাঠ, যে এই অর্থ বুঝে কোনো টেক্সট পাঠ, মানে ওখানে বলা হয়েছে যে স্পিরিচুয়াল টেক্সট গুলো পড়ার জন্য। তো তুমি যে কোনো টেক্সট যদি পড়ো 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তাহলে দেখবে যে অদ্ভুত একটা মনের মধ্যে আনন্দ হয়। তো যাই হোক, আগামী দিনে কিছু কিছু এইরকম ভাবনা চিন্তা আমরা কালেকটিভলি করবো। একটু সবাই মানে নিজের লাইফে শরীর সুস্থ রাখার জন্য একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, বই পড়া, এইগুলো একটু করবে। আর এই সোশ্যাল ওয়ার্ক একটু করবে, তাহলে দেখবে জীবন ভালো হবে। আমার কাছে জীবন মানে শুধু ওই শপিং মলে খাওয়া দাওয়া, ঘোরা, বেড়ানো, আনন্দ ফুর্তি নয়। এটা নিশ্চয়ই দরকার আছে, না বলছি না, কিন্তু একটা ব্যালেন্সড লাইফস্টাইলের মধ্যে এগুলোও থাকবে। সকালবেলা আমি একটু যোগা করছি, মেডিটেশন করছি। এখানে আমাদের গৌতমী আছে, ও ভীষণ রেগুলার যোগা করে। তো এরকম যারা রেগুলার যোগা করো, যারা মেডিটেশন করো, হ্যাঁ হ্যাঁ বলো গৌতমী। হ্যাঁ, তো এইরকম এই লাইফস্টাইলটা আমাদের ভীষণ দরকার আজকালকার দিনে। আর এই এত বড় পরিবারটা তো অনেক বড় হচ্ছে ধীরে ধীরে। তো সেই পরিবারে সকলে যুক্ত হও, এবং আমার বিশ্বাস ঈশ্বরে, যা তোমরা মানো কি না মানো জানি না, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন দুটো নিরীশ্বরবাদী দর্শন, তোমরা জানো তারা ঈশ্বরে বিশ্বাস করে না। সেই জায়গা থেকে আমি বলবো যে সেই ঈশ্বরবাদী মানে তারা কেন, ভারতীয় পরম্পরায় কোনটা আস্তিক আর কোনটা নাস্তিক সেসব তোমরা ব্যাখ্যা করবোই। লাস্ট কথা এটাই বলবো যে নিজের উপর বিশ্বাস রাখো, ভগবানের উপর ফেথ রাখো, বিশ্বাস রাখো, এবং নিজেকে সবসময় ওই যেগুলো অবিডিয়েন্ট রাখা, বাধ্য রাখা, একটু নিজের প্রতি অন্যের প্রতি শ্রদ্ধাশীল হও, তাহলে দেখবে জীবন সুন্দর হোক। আমি চাই এখন এক একটা মানে পর্ব পেরোনোর পরে, হয়ে তো গেল প্রায় বছর দশেক, এবং প্রায় 500, 700, 1000 স্টুডেন্টের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করার ফল যেটা, এটাই বুঝতে পারছি বর্তমান সময় না মানুষের হাতে প্রচুর টাকা আছে, কিন্তু শান্তি নেই, মানুষের জীবনে সমৃদ্ধি নেই, মানে ইন্টারনাল যে পিস সেইটা নেই। তো এইগুলো আমাদের ভীষণ দরকার। বেঁচে থাকা, কিভাবে বেঁচে আছি সেটাকে আবার রিকাউন্ট করা দরকার, নতুন করে একবার জিজ্ঞেস করা দরকার, যে জীবন আমি কাটাচ্ছি, যে জীবন আমি অতিবাহিত করছি, সেই জীবনের সার্থকতা কোথায়। ঠিক আছে, যাই হোক, যারা আজকে জয়েন করেছিলে আমাদের প্রেজেন্ট স্টুডেন্টদের, বর্তমানে যারা পড়ছে ওদেরকে এনকারেজ করার জন্য, এবং তোমাদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্স, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ, তোমাদের শুনে আমার মনে হয় যে এটা চলে আসছে। আজকে যারা বললো না, কেউ একজন বলছিল তারা একদিন শুনেছিল,
এবং শুনেছিল বলেই তাদেরও মনে হয়েছিল যে আমিও একদিন আমার এই কথাটা 5 জনের সামনে বলবো। বাইরের লোকের কাছে হয়তো ভ্যালু নেই, বাইরের লোক বুঝবেই না, একজন শিক্ষিত লোকও বলে দেবে ও সেট পাস করে কি করবি, নেট পাস করে কি করবি। তুমি জানো, আমরা জানি যে হ্যাঁ এই এই সে নেট পাস করাটাও 100 জনের মধ্যে 6 জন করে, 94 জন করে না। যত অ্যাপ্লিকেন্ট তার মধ্যে 6% লোকে পাস করে। এটা রেশন কার্ডের মতো বাড়িতে বাড়িতে নেই এই কার্ডটা, ঠিক আছে? তো যারা আজকে নতুন শুনলে, আমি ভীষণ আশাবাদী যে নেক্সট সেট পরীক্ষা এবং নেট পরীক্ষা তারা আরো ভালো করবে। তো আজকে যারা নতুন স্টুডেন্ট হিসেবে জয়েন করেছিলে এবং শুনলে, তাদের কাছ থেকে একটু জানবো কেমন লাগলো। অর্ণবী খুব ভালো স্টুডেন্ট, আমাদের ভালো স্টুডেন্ট মানে রেগুলার পড়াশোনা করে। অর্ণবী, তোমার এক্সপিরিয়েন্স এর থেকে কি মনে হচ্ছে এখন? স্যার আমি তাহলে লিভ করি? হ্যাঁ, তো লিভ করো তোমরা, আর পরের দিন ম্যামে ক্লাস করবে। আমি এটুকুই বলবো, দেখো তোমাদেরকে আমি কোনো মানে প্রতিশ্রুতি দিচ্ছি না, এটা সত্য যে কেউ যদি এখান থেকে পড়ে পাশ করার পরে মনে করো শিক্ষাদীপের কাজে যুক্ত হবে, সব সময়ের জন্য দরজা ওয়েলকাম। আমরা কোনো রকম নেই যে আমি পড়াচ্ছি আমি পড়িয়ে যাব, আমার দরজা অনেক বড়। এখানে অনেকজন এসে পড়িয়েছে, পড়ানোর সুযোগ পেয়েছে, তৈরি করেছে, আনন্দ পেয়েছে। তো সেই কাজে সৃজনী এবং শ্রেয়সী নবতম সংযোজন, এবং তোমরাও জেআরএফ পাবে, নেট পাস করবে, এখানে পড়াবে, এই আশা আমি রাখবো। কেউ হাল ছাড়বে না, শেষ দিন পর্যন্ত লড়ে যাবে। আর একটু নিজের জন্য যেমন বাঁচতে হবে, তেমনি অন্যদের জন্য আমাদের একটু বাঁচতে হবে। হ্যাঁ সৃজনী, পরের সপ্তাহে তোমার ক্লাস, তুমি রেগুলার পড়াবে, এটুকুই আমার বিশ্বাস যে তোমরা। হ্যাঁ, খুব ভালো থাকবেন, আর সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। সবারই হবে, মানে আরো আগে হয়েছে, আরো পরে হবে, এই আর বিশেষ একদম when it's time ব্যাস। আমি তাহলে করছি স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার অর্ণবী, শুনতে আসো। পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার, তাহলে আমি স্যার বুঝতে বলছি পারছি। ঠিক আছে, তাহলে আমিও লিভ করছি স্যার, ভালো থাকবেন। আর স্যার আচ্ছা কোনো যদি আপনাদের ফাউন্ডেশনে কোনো কাজ হয় অবশ্যই বলবেন স্যার। আর আগের বার তো ওই পিকনিকটাই জয়েন করতে একদম পারিনি, একদম। এরপর যদি কিছু হয় স্যার অবশ্যই বলবেন স্যার, আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। বেশ 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 বেশ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক আছে একদম। স্যার। খুব আনন্দ হলো তোমাদেরকে দেখে, তোমাদের কথা শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, খুব ভালো লাগলো। এইভাবেই পাশে থাকবেন স্যার, মনে রাখবেন। আমি জানি আপনি অবশ্যই মনে রাখবেন, আর আমরা আপনার সাথে জুড়ে আছি সবসময়। ঠিক ঠিক, ঠিক আছে। অবশ্যই। অনিন্দিতা, অনিন্দিতা রায় রয়েছো? হ্যাঁ স্যার আছি। এই যে শুনলে, তোমার কি অনুভূতি হলো বলো? কবে ভর্তি হয়েছো? আমি ভর্তি হয়েছি এই মাস ফেব্রুয়ারির লাস্টের দিকে মনে হয়। ফেব্রুয়ারি লাস্টে। তো দেরি হয়েছে, কোনো অসুবিধা নেই। তো এই যে এতজনের কথা শুনে কি মনে হলো, সম্ভব না অসম্ভব? স্যার একটু দাঁড়ান। হ্যাঁ স্যার। কি মনে হ্যাঁ স্যার, হচ্ছে? মনে পারবো তো মনে হচ্ছে। আমার সেটের রেজাল্টটা বেরিয়েছে, মানে আহ, কিছু নম্বরের জন্য হয়নি, প্রতি বছরই একই ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমি মানে একদমই সময় দিতে পারছি না। আমারই গাফিলতি আছে কোথাও না কোথাও, আমি বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, মনে হচ্ছে যে নিজেকে পড়াশোনার থেকে মানে এতটাই সরে যাচ্ছি না, মানে সারাদিন হাজার ব্যস্ততার মধ্যেও যেন মনে হচ্ছে আমি ভালো নেই। কেন ভালো নেই সেটাও বুঝতে পারছি না। এসএসসির জন্য ভর্তি হয়েছিলাম, পড়েছি, তারপরে আবার এতটা দিন পুরো পড়াশোনার থেকে পুরো বাইরে বেরিয়ে গেছি। মনে হচ্ছে যেন বই ঠই থেকে যেন কোথায় দূরে সরে যাচ্ছি। আগের দিন আমার মাকে জিজ্ঞাসা করছি যে আমার বইগুলো কই, দেখতে পাই না তো। মা বলছে যে তুই তো পড়িস না, বস্তায় ভরে আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি যখন শুরু করেছো দেখবে হ্যাঁ এই একদম। ডিসেম্বরে যে পরীক্ষা হবে ওতেই পাস করে যাবে, মিলিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ স্যার। পরের ডিসেম্বরে দেখতে চাই যে তোমার হয়ে গেছে। অনামিকা, ইয়েস স্যার। কেমন লাগলো শুনে? যারা পাস করেছে তাদের কথা, যারা পড়তো ভর্তি হয়েছিল পাস করলো, হ্যাঁ তাদের কাছে কেমন লাগলো? শুনে তো ভীষণ ভালো লাগছে, অনেকটা মোটিভেট হলাম। হ্যাঁ এবার দেখা যাক কি হয়, আমিও চেষ্টা করবো এরকম ভাবে, যদি হয় তো খুব একদম, ভালোই হবে। হুম। হবে না মানে হতেই হবে।
আমি বারবার একটা হ্যাঁ কথাই স্যার, বলছি যে হতেই ওই হবে। জোন নিয়ে পড়তে হবে এবার যা দেখতে পাচ্ছি। একদম। ভীষণই ভালো গৌতমী লাগলো আগের এই ভিডিওগুলোর দেখে, খুব মোটিভেট হলাম। মানে একদম, ওই অনেকটাই জন্য আমিও আজকে হাল ছেড়েই দিয়েছিলাম। না, মানে এখানে হাল ভেবেছিলাম ছাড়ার কোনো চারিদিকে বিষয় সবার নয়। কথা এখানে শুনে আমাদের ভাবছিলাম, হ্যাঁ অনেকেই চারিদিকে বলে যে আমাদের নেট সেট সবাইকেই, করেছিলাম। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলছি, হাল ছাড়ার কোনো ব্যাপার নাই। তুমি এটুকুই মনে রাখবে যে যতক্ষণ পর্যন্ত না পাস করছি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। এইটা সবার জন্য আমি একটা কথা বলবো। মনীষা অনেকদিন ধরে চেষ্টা করছে, হ্যাঁ ভর্তি হলো, তারপর বিয়ে হয়ে গেল, তারপর ব্যাঙ্গালোর চলে গেল, তারপর আবার শুরু করলো। তো কিছু স্টুডেন্ট দেখবে যারা ওই শেষ মনীষা, এদের নামগুলো মনে করতে পারছে তো? শর্মিলা টর্মিলা তোমাদের সময় ক্লাস করতো। হ্যাঁ স্যার, নেটটা হয়েছিল মানে আগের বার হুম, জুনে। হুম, জিআরএফ টার জন্য স্যার চেষ্টা করছি, মানে আর কি হ্যাঁ ওটার জন্য ভালো করে প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, ওই পুরোনোদের চিনতে পারলে যাদের ক্লাস করতে করতে তোমরা একসাথে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। তো এই কথাটাই বলবো, দেখো যে এই তোমাদের ভরসা বিশ্বাসটা আছে আমি আমাদের উপর জানি, কিন্তু যে লোডটা দেওয়া হচ্ছে, যখন যেটা করতে বলা হচ্ছে, যখন যেটা টাস্ক দেওয়া হচ্ছে ওটা করে ফেলো। কষ্ট হোক তবুও করো। প্রিপারেশন নিতে পারো নি তবুও পরীক্ষাটা দাও। এটাই আমি তোমাদেরকে বলি সবসময়, যে ফেলে রেখো না। আজকে করব, কালকে করব, রেকর্ডিং শুনে নেব, এটা একদম না। এটা মানে রেগুলার বেসিসে যদি করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখবে খুব খুব ভালোভাবে আমরা করতে পারি। কোনো কোনো চিন্তার বিষয় না। গৌতমী, হ্যাঁ স্যার বলুন। হয়ে গেছে কিন্তু জেআরএফ পাওয়ার এজ আছে তোমার এখন। হ্যাঁ আমার মানে নেক্সট ইয়ার 35 হবে। বেশ বেশ, একদম জেআরএফ এর টার্গেট নিয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ভালোভাবে পড়ো যেন জেআরএফ টা হয়। আর ডিসেম্বরের জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আর এই পরীক্ষায় মানে সবচেয়ে প্রথম শব্দ বলি বা শর্ত বলি, যে সেটা যে ধৈর্য। যার ধৈর্য নেই সে পারবে না। ধৈর্য না থাকলে সম্ভব না। এই জন্য একটু সময় লাগুক, কিন্তু এই যে হাল ছাড়বো না, এই যে দেখেছো 5 বছর, অবশ্য লাস্ট 1-1.5 বছর সে নিজে সেলফ স্টাডি করেছে। শর্মিলা মানে সে ফোনে টাওয়ার পেতো না, বাড়ির সমস্যা, নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে তাকে আমি দেখেছি। কিন্তু আজকে যখন জানালো বাংলাতেও এরকম হয়েছে, যে অনেকদিন ধরে পড়ছিল, হচ্ছিল না, ফাইনালি হয়েছে, শেষমেশ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, সবাইকে এইটুকু বলবো যে নিজেদের উপর এই বিশ্বাস, এই আস্থাটুকু রেখো, বাকিটা হয়ে যাবে। চঞ্চল, চঞ্চল ঘোষ, হ্যাঁ স্যার। কেমন লাগলো? স্যার ভালোই লাগলো, চেষ্টা করলে নিশ্চয়ই হবে মনে হয়। এদের কথা শুনে বিশ্বাস হলো যে কঠিন কিছু নয়, পড়াশোনা করলে, পরিশ্রম করলে ঠিক নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। স্যার, চেষ্টা করলে আর আপনারা পাশে থাকলে নিশ্চয়ই হবে। একদম। ওই জন্য ভালো করে পড়তে হবে। ক্লাস মাঝে মাঝে একটু তোমার ক্লাস কামাই হয়ে যায়। হ্যাঁ স্যার, মাঝে কয়েকটা ক্লাস, 2টো ক্লাস মিস হয়েছিল স্যার। হ্যাঁ, ওরকম তো বললে হবে না বাবা, ভালো করে পড়তে হবে। তাহলেই আমরা পরীক্ষায় পাস পেন অনেক কিছু শিখতে পারো। শুধু ওই নোট পড়ে কিছু হয় না। একটা ক্লাস থেকে অনেক কিছু পাওয়া যায়। একটা লাইভ ক্লাসে যে অভিজ্ঞতা হয়, ওটা সবসময় আমাদের এ থেকে হয় না, কি বলে, রেকর্ডিং শুনে হয় না। সংযুক্তা, হ্যাঁ স্যার। কতগুলোর জন্য হয়নি? স্যার এবারে তো 156 এসেছিল, মানে এসেছে আর কি। হুম, তো হাল ছাড়লে হবে না। একদম ডিসেম্বরটায় পেতেই হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 100% পেতে হবে। হ্যাঁ স্যার। অঙ্কিতা, অঙ্কিতা মুখোপাধ্যায়, তুহিন, হ্যাঁ স্যার। কি মনে হলো শুনে এতদিনের কথা, অভিজ্ঞতা, তাদের কষ্টের কথা, শেষ পর্যন্ত মুখে হাসি, এটা শুনে কি মনে হচ্ছে, হবে তো নাকি? স্যার ট্রাই করবি। একদম ডিসেম্বরে দেখো, পারতেই হবে। সেটও পাবে, নেটও পাবে। এই 2026 সালেই যে কোনো একটা আমাদের পেতেই হবে, এটা মনের মধ্যে রাখতেই হবে। অনুশ্রী ম্যাডাম, ঈশিতা ম্যাডাম, শোভনা ম্যাডাম, আর একজন মাম্পি ম্যাডাম, তাই তো? 4জন একসাথে তো? হ্যাঁ স্যার। মাঝে মাঝে 4জনের 2জনকে দেখতে পাই, আমি জিজ্ঞেস করি যে আর 2জন কোথায়। এরকম করলে কি করে হবে?
চারজন একসাথে স্যার, হ্যাঁ না স্যার, ক্লাস তো করছি রেগুলারই। আর না, চারজন একসাথে করো না কিন্তু, একজন দুজনের অফ হয়ে যায়। না স্যার, স্যার আমার বেশিরভাগই অফ হয়ে যায়, আমি একদমই ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না। কেন, কি আমাকে সমস্যা বললেন করে? কিছু? আমি নিচে গেছিলাম বলে স্যার। ডাক্তারটা বলবে। বলছি ডিসেম্বরের মধ্যে পাস করতে হবে, কেমন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, চেষ্টা করবো। হ্যাঁ, সুমনা ম্যাম বলুন, কি মনে হলো শুনে বাকিদের কথা? স্যার, ম্যাথ ক্লাস দেখে তো আমি পুরো হাল ছেড়ে দিয়েছি যে আমাদের পক্ষে নেট পাস আর সম্ভব নয়। হ্যাঁ, তো ম্যাডামদের কথা শুনে যে বললেন যে ম্যাথটা অ্যাভয়েড করেই পাস করেছেন, এটা শুনে একটু একদম মোটিভেট হলাম। একদম। বাকি সবার জন্যই বলছি, চারজনই আপনারা কলেজে আছেন, আমাদের তো দরকারই বর্তমানে। সেই জায়গা থেকে আহ মানে এই ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে। কষ্ট হবে জানি, একটা ফ্যামিলি হয়ে যাবার পরে, কলেজ থেকে আসার পরে আর এই সন্ধ্যাবেলা শুনতে ভালো লাগে না, কিন্তু করার তো উপায় নেই আমাদের। শুধু স্যার এইটুকু আমি বলবো। স্কুলে আছি। আচ্ছা, স্কুলে, বাহ। তো সেই জায়গা থেকে আমিও এটুকুই বলবো যে এই এই আলাদা করে পড়তে হবে না। এই 2 ঘন্টা করে যদি আমরা, যেদিন ক্লাস থাকছে না সেদিন ওই টাইমে, আর যেদিন ক্লাস থাকছে ক্লাসের টাইম, এটাই ভেতর থেকে নিজেকে জাগিয়ে রাখে, আর কিছু না। সবাই পারবেন, না পারার কিচ্ছু নেই। অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো আপনাদের ভিত আছে। শুধু একটু কালচার করলে, একটু রেগুলার বসলেই হয়ে যায়। এতজন ছেলে মেয়ে পাশ করছে, এত বছর ধরে করছে, আপনারা কেন পারবেন? অবশ্যই পারবেন, 100 বার পারবেন। সংযুক্তা, মন খারাপ করে কাজ নেই, পাশ করতে হবে। সংযুক্তার বাড়ি হলদিয়াতে তো? হ্যাঁ স্যার। তাহলে মেদিনীপুরের মেয়ে তুমি, বলো দেখি। সারা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে পাশ করে যাচ্ছে, আমাদের মেদিনীপুরের মেয়ে পিছিয়ে থাকবে? এই চারজনও তো মেদিনীপুরের, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বলে এই পঞ্চকন্যা 5জনকে আমি দেখতে চাই, যা আমাদের স্যার ডিসেম্বরে আমি পরীক্ষা। নদিয়া। হ্যাঁ, কি নদিয়া? আমি নদিয়া স্যার। আচ্ছা, নদিয়া, তাহলে একজন বাদ, মেদিনীপুরে, চারজন। হ্যাঁ মেদিনীপুরে আমি স্যার, স্যার আমরা থাকি। চারজন। স্যার, হ্যাঁ, আমরা বলো। চারজন, শোভনা, ঈশিতা, তনুশ্রী আর অনুরাধা। অনুরাধা আজকের ছিল, আছে, একটু কাজের জন্য বেরিয়ে গেছে। পেরিয়ে গেছে। যাই হোক, আমি সবাইকেই বলছি যে এই পড়াশোনাটার মধ্যে প্রতিদিন রেগুলার বেসিসে পড়া, এবং যখন যেমন করে যেটুকু ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি সেটা মেনে চলা, তাতেই হয়ে যাবে। এর বাইরে কিচ্ছু লাগবে না। এত এত কত এরকম আমি লোকের কথা শোনাবো যে যারা নিজেদের মতো করে পড়াশোনা করেছে আর পাশ করেছে। প্রথমে সবারই মনে হয় যে আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো। আর যেদিনই তুমি পেরে যাবে সেদিনই তোমার অভিজ্ঞতা অন্য একজনকে বলবে। অঙ্কিতা, শোনা যাচ্ছে? স্যার, হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি আমি না একটু ক্লাসটা লিভ করছি, আমি আসলে একটু বাইরে আছি তো প্রচন্ড আওয়াজ হচ্ছে, আচ্ছা আমি আচ্ছা, আর ঠিক আছে ঠিক আছে। মানে আমার একদমই ইচ্ছে করছে না, কিন্তু আমি বাধ্য হয়ে আমাকে আজকের মতো একটু লিভ করতে হচ্ছে আচ্ছা ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, না আমরাও শেষ করবো। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। অর্ণবী, অঙ্কিতা, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলুন। ডিসেম্বরে হবে তো নাকি? হ্যাঁ স্যার, বলছি যেটা আমার দোষ, মানে এটা পুরোটাই আমার দোষ, এখানে শিক্ষাদীপের কোনো দোষ নেই। আমি ঠিকঠাক অনেক সময় রেগুলারিটি মেনটেন করতে পারি না, এটা হচ্ছে না, আমার তোমার fault। হয়ে যাবে, তুমি এটা ডিজার্ভ করো। আমি ডিসেম্বরের পরে আর অ্যাডমিশন নেবো না কিন্তু, বলে দিলাম। তারপর সেলফ স্টাডি করতে হবে। মানে আমার জন্য আপনাদের মুখ পুড়ে যাচ্ছে, এটা আমি বুঝতে না না, পারছি। মুখ পোড়ার কোনো কথা নেই, মুখ কেন পুড়বে? হ্যাঁ স্যার, সেটা ঠিকই, মানে আমি রিয়েলাইজ করছি, কিন্তু মানে আমি আশা রাখি তোমার হয়ে অনেকে যাবে। অনেক সংসার করেও অনেক মানে অনেক কিছু করে নিচ্ছে, কিন্তু আমার নিজের ফল্টের জন্য সেটা হচ্ছে না, সেটা আমি ফিল কেন হচ্ছে না, হ্যাঁ সেটা আমাকে ফোন করবে, অন্য সময় বলবো। কিন্তু এইটা মনে রাখো যে ডিসেম্বরই লাস্ট। আমার রেগুলারিটি কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে, মানে হয়তো ক্লাস করছি, ক্লাসগুলো হ্যাঁ করছি, কিন্তু সবসময় এক্সাম গুলো ঠিকঠাক দিতে পারছি না, এদিক ওদিক থেকে যাচ্ছে, দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, মানে ওটা হুম, কিন্তু টাইম বার করে আমার দেওয়া উচিত। ঠিক আছে। আর যাই হোক, আজকে এই মোটিভেশনাল সেশনটা দরকার ছিল। আমরা জৈন দর্শন পড়ার কথা বলেছিলাম, আজকে আর এখন শুরু করছি না, পরের দিন নেক্সট ক্লাসে করাবো। আমি এর বাংলা ইংরেজি দুটোরই স্টাডিমেট দিয়ে দেবো, যে পিপিটিটা দেওয়া হয়েছে সেটা পড়বে। নিজেদের কাছে যে বাংলা বই রয়েছে, ইংরেজি যার যেটা সহজ, বাংলা ইংরেজি কোনো বিভেদ নেই, প্রত্যেকের কাছে দর্শনের বই রয়েছে, ফিলোসফির বই আছে, এটা পড়ে নেবে। পরের দিন বৌদ্ধ জৈন দুটো থেকেই পড়া ধরবো, পরীক্ষা নেব,
এবং জৈন দর্শনটা যার যেখানে সমস্যা আছে ক্লিয়ার করবো। ঠিক আছে, আমি আরো কিছু স্টাডি ম্যাট তোমাদের গ্রুপে দেব। তার আগে তোমাদের নিজেদের কাছে যে বইপত্র রয়েছে জৈন দর্শন থেকে যে যে জিনিসগুলো আমাদের জানার দরকার হয় সেগুলো তোমরা পড়ে রাখবে। আমরা তাহলে জিজ্ঞেস করবো, একটু আলোচনা করবো, শুধু আমি বলবো আর তোমরা শুনে যাবে এরকমটা নয়। পরের দিনের ক্লাসটা পুরো ইন্টারাকশন হবে, আমি জিজ্ঞেস করবো এটা কি, জৈন শব্দের জিন শব্দের মানে কি, অনেকান্তবাদ কি, স্যাদবাদ কি। ঠিক আছে, তো এরকম করে জৈন দর্শনের যে দুটো ভাগ, যেমন করে আমরা মহাযান হিনযান পেয়েছিলাম, শ্বেতাম্বর দিগম্বর কারা কিভাবে এলো। ঠিক আছে, জৈন দর্শনের মূল কথা কি, তাদের জ্ঞান তত্ত্ব কি, জ্ঞান বলতে তারা কি বোঝেন, কেন এদেরকে নিরীশ্বরবাদী দর্শন বলা হয়, জৈন দর্শন বৌদ্ধ দর্শন। ঠিক আছে, সবাই এটুকু পড়ে রাখবে। তো এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে জৈন দর্শন সম্পর্কে তোমাদের পড়ে নিতে হবে, আর পরের দিন ক্লাসে যার যেখানে অসুবিধা হবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করবে। ক্লিয়ার? এইটুকু, এটা সহজ, অনেকবারই পড়েছো। পড়ে এসে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।